আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাচের কত নম্বর ক্লাস আমি যদি আপনাদের রুটিনটা একটু কষ্ট করে দেখাইতে চাই। রুটিনটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে, খুবই স্বাভাবিক। তো এই যে দেখেন আপনাদের রুটিন, হ্যাঁ, নিচের দিকে চলে যাচ্ছে, জুম করেন, জুম করলেই দেখতে পারবেন। ক্লাস নাম্বার 1 2 3 4 5 6 এভাবে হচ্ছে। তো ক্লাস নাম্বার 10 হয়েছে, 11 হয়েছে, 12 হয়েছে। আজকে ক্লাস নাম্বার 13 অর্থাৎ টেন্স এর ক্লাস। আমরা সবাই জানি যে আমাদের ব্যাচটা কিভাবে চলে। হ্যাঁ ভাই, আমাদের 5টা করে ক্লাস হয়, 5টা ক্লাসের উপর এক্সাম হয়, নর্মালি এই শিডিউলে আমাদের চলতেছে। আর যেটা মুখস্থ আইটেমের প্ল্যান, অন্তত কেউ যদি প্রথম 2 1টা ক্লাস করেন, প্রথম 7টা ক্লাস পর্যন্ত আমি বারবার রিপিট করছি যে মুখস্থ আইটেম কেমনে চলে, ক্লাস আইটেম কেমনে চলে। যেই ব্যাচে ভর্তি হন তাকে বলছি, প্লিজ আপু বা ভাইয়া এই অরিয়েন্টেশনটা একটু দেখে নেন। অরিয়েন্টেশন আমি সবকিছু বুঝাই দিছি, তো অটুক যদি আপনি দেখে থাকেন আশা করি আপনার কোনো সমস্যা নেই। আর যদি না দেখে থাকেন ফাইন, আমারে আমি আজকে ক্লাস শেষে আবার গ্রুপে বলে দিব যে কি করতে হবে আপনার, না করতে হবে, কিভাবে আপনি বুঝতে পারবেন। ফাইন। সো সেই টপিক অনুযায়ী আজকে আমাদের টেন্সের ক্লাস। আর মুখস্থ আইটেম যেভাবে চলতেছে মাশাআল্লাহ সেটা তো চলতেই আছে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। তো টেন্স যে ক্লাসটা, এই ক্লাসটা করার আগে আমরা আগের কিছু টপিক নিয়ে একটু ধারণা দিব যে আমাদের ফাইনাইট ভার্ব কি ছিল, নন ফাইনাইট ভার্ব কি ছিল, এগুলো আমাদের মনে আছে কিনা। এটাও তো আমাদেরকে দেখতে হবে, তাই না? এটা যদি আমরা না দেখি তাহলে তো সম্ভব না। তো টেন্স যে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা আপনি জানেন, আমিও জানি। টেন্সের যে বাংলা ক্রিয়ার কাল ছিল সেটা আমরা কতদিন পড়ে এসেছিলাম, এবং ওর মধ্যে দেখেছিলাম অনেক রকম ঝামেলা থাকে, কোনো কিছু ম্যাচ করা যায় না, রাইট? বাট ইংলিশের ক্ষেত্রে না, এই সমস্যাটা হয় না। ইংলিশের ক্ষেত্রে আপনি সবকিছুই ম্যাচ করতে পারবেন, একদম হুবহু পুঙ্খ ভাবে। আপনি একেবারে মিনিং এর সাথে সবকিছু মিস ম্যাচ করতে পারবেন, মিস ম্যাচ সেখানে হবে না। তো ইংলিশের প্রত্যেকটা টেন্স 4 প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা আমরা জানি, 3 4 এ 12টা, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচারের। তো এইগুলো বলার আগে আমি যে কথাটা বলে নিতে চাই এটাতে আগে চলে আসি। কতদিন আমরা যা যা শিখছিলাম 5 মিনিটের মধ্যে একটা রিক্যাপ দিব, তাছাড়া টেন্স পারা যাবে না, ওকে? আমরা প্রথমেই সবচেয়ে বড় যে মূল হাতিয়ারটা, এটা শিখছিলাম যে ভাইয়া ইংলিশে ভার্বের ক্লাসে ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব, FINIT, ফাইনাইট ভার্সেস নন ফাইনাইট ভার্ব, রাইট? নন ফাইনাইট ভার্ব, এই জিনিসটা আমরা শিখছিলাম, একটু মনে করে দেখেন। তো আমরা বলছিলাম যে পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবগুলোর কয়টা করে রূপ আছে, কয়টা করে চেহারা আছে? 6টা করে চেহারা আছে। তো নাম তার কি কি হয়? 1 নাম্বার বলছিলাম ভার্ব 0, এর নাম কি ছিল? বেস, FORM, বেস ফর্ম, তাই না? তারপর কি ছিল? ভার্বর নাম কি? প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ফর্ম, FORM। তারপর ভার্বটার নাম কি ছিল? পাস্ট ফর্ম, PAST, পাস্ট ফর্ম। বোঝা যায়? মনে পড়ে? মনে পড়ে না? ভালো। ভার্ব 3 নাম কি ছিল? পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, PARTICIPLE। ভার্ব 4 এর নাম কি ছিল? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, PARTICIPLE। আর যেটা ভার্ব 5 ছিল তার নাম ইনফিনিটিভ টু, INFINITIV, ইনফিনিটিভ TO2, এরকম কিছু একটা ছিল। তো এইগুলো আমরা একটু পরেই আমরা থামছিলাম না, আমরা আরো বলছিলাম যে সবগুলোর নাম একটু দেখি চলো। তো যেটা বেস্ট ফর্ম, প্রথমে বি ভার্বের ক্ষেত্রে কি ছিল? বি ছিল। প্রেজেন্ট ফর্ম সেটা কি হয়ে যাচ্ছিল? এম অথবা ইজ অথবা আর। ভার্ব টু সেটা কি হয়ে যাচ্ছিল? ওয়াজ ওয়ার। এটা তো বেসিক জ্ঞান না, ক্লাস 2 3 তে আমাদের শেখা উচিত ছিল। ভার্ব 3 নাম কি হয়ে যাচ্ছিল? BEEN, বিন। ভার্ব 4 নাম কি হচ্ছিল? বেস্ট ফর্মের সাথে সারা জীবন একটা ING, তাহলে বির সাথে ING। ভার্ব 5 কি? বেস্ট ফর্মের আগে একটা সবসময় কি বসবে? টু বসবে। এভাবে ভার্ব 5 হয়ে যাচ্ছিল, তাই তো? ওকে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা বলতেছিলাম দেখেন, বেস ফ্রম না, বেস ফ্রম জন্মগত প্লুরাল। বেস ফ্রম মানে কি? জন্মগত, PLURAL, বেস ফ্রম জন্মগত প্লুরাল। কোন একটা ওয়ার্ড যেমন জন্মগ্রহণ করে তাকে মূল ভার্বের ভার্ব 0 বা বেস ফ্রম বলা হয়ে থাকে, রাইট? তো কোন একটা ভার্বের সাথে যখন আমি এস যুক্ত করি তখন সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। আর প্রেজেন্ট ফর্ম জিনিসটা কি? প্রেজেন্ট ফর্ম জন্মগত সিঙ্গুলার, SINGULAR। এইগুলো কথাবার্তা বলতে বলতে মুখে ফেনা নিয়ে আসছিলাম। তারপর আমরা লাস্টে যে প্রমাণ করে দিয়েছিলাম দেখেন, আমি যে আপনাকে ঠাড়া মুখস্থ করাইলাম, প্রথম 3টা ফাইনাইট, পরের 3টা নন ফাইনাইট, কেমনে? বাংলা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ডেফিনেশন দিছিলাম, ওই ডেফিনেশন দিয়ে সুন্দর মতো বুঝায় বুঝায় দিছিলাম, আপনার হয়তো মনে আছে। সবগুলা ডেফিনেশনের সাহায্যে কিভাবে ফাইনাইট নন ফাইনাইট প্রমাণ করা যায়, এইটুকু কথাবার্তা মোটামুটি আমরা বলে আসছিলাম। তো একটু বলার পরেও আরো ভার্বের মধ্যে যা ছিল, কোন ভার্বে কত রকম ভাবে ভাঙা যেত, যত রকম মানে ডেটা আমাদের বোঝা সম্ভব, বাংলা ইংলিশ সিং করা সম্ভব, এগুলো আমরা সিং করছিলাম। তারপরে আমাদের দুটা কখন মেইন ভার্ব হয় কখন অক্সিলারি হয়,
অক্সিলারি ভাবে একা একা থাকলে তখন ব্রিটিশ গ্রামার কি আমেরিকান গ্রামার কি, আর মানে সাবজেক্টের সবচেয়ে কাছের কোনটা মেইন ভার্ব হয়, সরি কোনটা ফাইনাইট হয় কোনটা নন ফাইনাইট হয়, এই যে এই ব্যাপার স্যাপার যত রকম ঝামেলা সবগুলো কিন্তু ভার্বে করছিলাম। এবং আমি একটা জিনিস বলছিলাম যে দেখেন, আমি ভার্ব যেভাবে আমার এখানে একটা চার্ট দেওয়া ছিল, রাইট, এরকম একটা চার্ট সবাই বানাবেন, পিসটা বড় করে নেবেন, 2 পেজ 4 পেজ মিলে দুটা বানাবেন, বানিয়ে বড় একটা চার্ট করে নিয়ে ওটা চোখের সামনে ঝুলাই রাখবেন, আপনি যেখানে পড়েন পড়ার টেবিল ওটা আঠা দিয়ে এবার কস্টেপটা লাগাই রাখবেন। এই কথা বলছেন, আমি জানি না কয়জন করছেন। তো ইনস্ট্রাকশন যদি না মানেন তাহলে কি হবে বলেন? এই টাইমে দেখেন আপনি একটু নিজের সাথে চিন্তা করে নেন, এখনকার কথা চিন্তা করেন, ধরেন আপনি এখন সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার একটা আবেগের নাম, আপনি আপনাকে ভাইয়া কি বলছিলেন ওটা একটু রিপিট করেন। ফাইন, তো ওইটা করে নেবেন, আপনাদের যা বলা হচ্ছে আপনারা করবেন। এখন এইগুলো না করে ধরেন আপনি দিনের পর দিন ফাঁকি দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, তারপর যখন ক্লাস 25টা শেষ হয়ে যাবে তখন ভাববেন যা, আরে ভাই আর এই কোর্স তো আনলিমিটেড, সবগুলোতে ফ্রি অ্যাক্সেস পাচ্ছি, ঠিক আছে এইবার করে নিতে কি হচ্ছে, সামনে যখনই এইচএসসির পর নতুন আবার সেকেন্ড টাইমে কোর্সে চলে আসবে, ওটাতে ফ্রি অ্যাক্সেস নিয়ে নিবো, ভাই তো বলছে শেষ পর্যন্ত ফ্রি অ্যাক্সেস, আমার কোনো সমস্যা নাই। কি সুন্দর, ক্ষতি আমার না তোমার, আমি তো একটা লেকচারই দিব, আমার তো কোনো সমস্যা নাই, নতুন ব্যাচ ওটার সাথে তুমি জাস্ট এখান থেকে অ্যাড হবা, আমার কিন্তু কোনো ক্ষতি নেই। ক্ষতিকার তোমার কেন? এই 3 মাসে তোমার এগুলো কাভার করে বসে থাকা উচিত, তারপর তুমি শুধু রিভিশন দেবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা আর প্র্যাকটিস করবা, তোমার আর কোনো ক্লাসই করার দরকার নেই। কিন্তু তুমি এটা করবা না, এখন ফাঁকি দিচ্ছ, ভালো লাগতেছে না, ডিপ্রেশন এই সেই। ভাই যেই যারা ছোট থেকে বড় হয় তারা জীবনে এক্সকিউজ দেয়, জীবনে দেখছো কোনো জায়গায়? আমি তো কখনো দেখি নাই। সো এক্সকিউজ দিলে তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, এখনো হাই টাইম আছে, কারণ ঈদের জন্য 3-4 দিনের বন্ধ দিব, ওই 3-4 দিন যদি আপনি একটু হার্ড ওয়ার্ক করেন তাহলে উঠাই নিতে পারবেন। এখন যাদের মুখস্থ আইটেমে পড়া গ্যাপ পড়ে গেছে তাদের জন্য পরামর্শ দিই, দেখেন যতটুক মিস করছেন মিস, মাশাল্লাহ শেষ, যতটুক হাতে আছে প্রত্যেক দিনের রুটিন ভাগ করে দেওয়া না, প্রত্যেক দিন কি পড়বেন, যেখান থেকে আপনি আজকে রুটিন পাইছেন সেখান থেকেই পড়েন, তাহলে আগের গুলা কিভাবে রিভিশন হবে, বা এই জিনিসটা আমি আবার রুটিন দিব না, এরকম 4-5 বার রিভিশন হবে এই জিনিসগুলা, বারবার, এর বাইরে তো অ্যাডমিশনের কিছু নাই, যা পড়াচ্ছি এইগুলোই আমরা 5 বার রিভিশন দিব। অর্থাৎ আমরা কোর্স কখনোই শেষ করবো না, দরকার হলে নাও না আমরা আবার শুরু থেকে পড়বো, বাট কখন আমরা শেষ করবো না, এটা আমাদের মেইন পয়েন্ট হয়ে থাকে, এই জন্য আসলে দিন শেষে লাস্টে এই ব্যাচ থেকে সবচেয়ে বেশি পরিমাণ চান্স পেয়ে থাকে। তো এগুলো আউল ফাউল কথাবার্তা বাদ দেন, 15 মিনিট নষ্ট হয়ে গেছে, মেইন আমরা এখন টেন্সের ক্লাসে চলে আসবো। তাহলে আমি কি মনে করে দিলাম, এই যে ভার্বের 6টা ফর্ম আছে, এই 6টা ফর্ম আমি আপনাকে মনে করে দিলাম। এবং আরেকটা জিনিস মনে করে দিতে চাই, যে বাংলা একটা বাক্যের গঠন হইলো যে আকাঙ্ক্ষা লাগবে, আসক্তি লাগবে, যোগ্যতা লাগবে। আর ইংলিশের গঠন কি বলছিলাম যে ভাইয়া, মাস্ট বি একটা সাবজেক্ট লাগে, আরেকটা ফাইনাইট ভার্ব লাগে। ফাইনাইট একটার বেশি কখনো বসা যায় না সিম্পল সেন্টেন্সে। আর নন ফাইনাইট আপনি 100টা বসাবেন, 200টা বসাবেন, নাকি বসাবেন, ইটস টোটালি আপস টু ইউ ব্রো, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি একটা সাবজেক্ট একটা ফাইনাইট বুঝে পাইলেই হলো, আমি একটার বেশি, একটা সাবজেক্ট নেবে আর একটা ফাইনাইট নেবে, ফাইনাইট একটার বেশি কখনো বসানো যাবে না। এরকম আগের ক্লাসে এগুলো শেষ করে দিয়ে আসছি। এখন আমরা চলে আসবো আজকের ক্লাস, টেন্স যে ক্লাসটা ছিল। চলেন, টেন্স সবাই চিরায়ত যেভাবে শিখে, আমরা এভাবে শিখবো না, আমরা শিখবো ইউজ অফ টেন্স, টেন্সের ফিলিংসটা কি, ফিল কি দিচ্ছে, আমরা এই ফিলিংসটা শেখার চেষ্টা করবো, ওকে? সো জানো, আপনাকে ধরেন এই যে পৃথিবীতে 12 প্রকার টেন্স আছে, পৃথিবীতে যত রকম সেন্টেন্স স্ট্রাকচার গঠন করা হয় সবগুলোই 12 প্রকারের মধ্যে গঠন করা হয়, আপনি কি জানেন? এন্ড এবং এই টেন্সের স্ট্রাকচার গুলোর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ডিপলি পরিবর্তন হয়, যেই পরিবর্তন আপনি কখনোই জানেন না, ওই যদি আমার ক্লাস এর আগে কখনো করে না থাকেন, তো ওই সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রথমত আমরা যেটা শিখবো সর্বপ্রথম, এটা হলো যে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ডিফারেন্স কি, মানে ডিফারেন্স লেখেন 4-5টা টাইপ শিখবো। টাইপ নাম্বার 1 কি, টেন্স দেখতেছেন প্রেজেন্টের 4টা, ফিউচারের 4টা, পাস্টের 4টা, এরকম দেখতেছেন। তো এগুলো টেন্সের যে অন্যান্য নাম থাকতে পারে সেটা আমি একটু বলে দিই, আপনি লিখে নেন, ওকে? যেটা ইনডিফিনিট, ইনডিফিনিটের সিনোনিম কি জানেন? সিম্পল। ইনডিফিনিটের সিনোনিম কি? SIMPLE, সিম্পল, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, ওকে? পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সেম, SIMPLE, সিম্পল টেন্স। ফিউচারটা কি হবে? ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স। ইনডিফিনিটের সিনোনিম হলো ভাই সিম্পল, শর্টকাট কথা, ওকে? তারপর কন্টিনিউয়াস এর সিনোনিম কি? কন্টিনিউয়াস এর সিনোনিম হলো প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ, PROGRESSIVE, প্রোগ্রেসিভ টেন্স। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে কি বলতে পারতাম? প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। এগুলো হলো সিনোনিম ভাই, আর তেমন কোনো কিছু না, ওকে? সবগুলাই সেম। কন্টিনিউয়াস এর সিনোনিম কি? প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াস এর সিনোনিম আমরা এখানে কি জানি? প্রোগ্রেসিভ। এই আর কি, এটাই আর কি সিনোনিম, এছাড়া এক্সট্রা এখানে তেমন কোনো কিছু নাই। দুটো সিনোনিম শিখলাম।
এবার তাহলে আমাকে এখানে দেওয়া আছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি কি বলতে পারতাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ বলতে পারতাম, জাস্ট সিনোনিম, আর তেমন কোনো কিছু না। প্লিজ টফেলসে এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে দেওয়া থাকে প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে থাকে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস এর পরিবর্তে থাকে যে পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। এই আর কি, সিনোনিম আকারে আলাদা আলাদা ভাবে নাম দেওয়া থাকে, বা জিনিসটা আসলে দিন শেষে একই রকম। তাহলে আমাদের এই দুইটা টেন্সের মধ্যে আমরা একটু ডিফারেন্স শিখবো। কোন দুইটা? একটা হলো কন্টিনিউয়াস টেন্স, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভাই দুটাই তো চলমান। তাহলে বাস্তব জগতে আমি যখন একটা বাক্য লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিং লিখবো, কখন আমি কন্টিনিউয়াস ইউজ করব আর কখন পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব, এটা আপনার জানা অনেক বেশি জরুরি, বুঝতেই পারতেছেন। ওকে, ফাইন। এখন তাহলে আমরা দুটো এক্সাম্পল আগে দিই, কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, তারপর আমরা বুঝবো নি। ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি একটা আমি এক্সাম্পল দিই, ইট দিয়ে যদি কাহিনী বানাই, তো ইট দিয়ে কি হবে? আই এম ইটিং রাইস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সবাই জানি। আই এম ইটিং রাইস, লেখেন আই এম ইটিং, আর আই সি, রাইস। ওকে, খুব ভালো কথা। তো এটা যদি আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখি, তখন আমাদের জানি কি হয়? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ইটিং রাইস, EATING, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, ইটিং রাইস। এরপর যে ঝামেলা আছে, কি ঝামেলা হয় আপনার? এরকম হয় যে ফর 3 আওয়ার্স, ফর 3 আওয়ার্স, SOURS, অথবা হয় হলো সিন্স মর্নিং, SINC, সিন্স তারপর একটা সময় থাকে, ধরেন মর্নিং বা ইভিনিং দিলাম, EVENING, এরকম আর কি ব্যাপার হয়ে যায়। ওকে, তো আজকে এটা আমাদের কোশ্চেন না যে ভাই ফর কখন বসে, সিন্স কখন বসে, এটা অ্যাডভান্স আইটেমের ক্লাস। এটার মধ্যে ঢুকাইতে গেলে এটা আমাদের জন্য মানে সিঙ্ক হবে না আর কি, হ্যাঁ, মিসম্যাচ হয়ে যাবে। সো ফর কখন বসে, সিন্স কখন বসে, এটা আজকে আপনার জানার বিষয় না। আজকে জানার বিষয় হলো ভাই পারফেক্ট টেন্স কখন ইউজ করতে হয়, এটা আজকে হলো আপনার জানার বিষয়। আর নর্মালি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শুধু কন্টিনিউয়াস কখন ইউজ করতে হয় আর পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ করতে হয়, এটা হলো আপনার জানার বিষয়কে। ভালো করে দিকে একটু তাকান। আই অ্যাম ইটিং রাইস, এটার বাংলা মিনিং কি? আমি ভাত খাচ্ছি। আর আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, এটার বাংলা মিনিং কি? আমি 3 ঘন্টা যাবত ভাত খাচ্ছি। তাহলে দুটাই কিন্তু কন্টিনিউয়াস টেন্স। আপনি কিভাবে মনে রাখবেন? আপনি মনে রাখবেন যে যদি সময় উল্লেখ না থাকে, কি বললাম? সময় উল্লেখ থাকবে না, তখন কোন টেন্স হয়? শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়, কোনো সময় উল্লেখ থাকবে না। লেখেন সময় উল্লেখ থাকবে না, সময় উল্লেখ থাকবে না, উল্লেখ থাকবে না। শুধু কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কি জিনিস? সময় কখনো উল্লেখ থাকবে না। আমি নিচের স্লাইডে চলে আসলাম, আপনার বোঝার জন্য একটু সুবিধা হবে। এইখানে আমরা লিখলাম, তো চলেন। তো যেটা বলতেছিলাম, আপনি বাস্তব জগতে শুধু কন্টিনিউয়াস টেন্স তখনই ইউজ করবেন যখন কোনো সময় উল্লেখ করে আপনি কথা বলবেন না। ধরেন আপনি এমন একটা কথা বলতে যাচ্ছেন যেই কথা আসলে সময় উল্লেখ করার প্রয়োজন নেই, রাইট? তখন আপনি শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স ইউজ করবেন। আর যদি আপনি এমন ভাবেন যে না, আমি এমন কথা বলবো যেটার জন্য সময় উল্লেখ করতে হবে, সময় না উল্লেখ করলে হবে না, তো সময় উল্লেখ করার ক্ষেত্রে আপনার যে কোনো সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। এটাই আর কি আমরা বলতে চাচ্ছিলাম। যেমন দেখেন, এখানে আমি বলতে চাচ্ছি যে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স 3 আওয়ার্স, সিন্স ইভিনিং। আমি কি এটা কখনো বলতে পারবো আই এম ইটিং রাইস ফর 3 আওয়ার্স? এটা বলা যাবে? ফর 3 আওয়ার্স? না, এটা কখনোই বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ টেন্সের স্ট্রাকচার তো এইভাবে সাজানো হয়েছে যে ভাই তুমি কন্টিনিউয়াস এক চলমান একটা কাজ, কোনো কিছু সেন্টেন্স লিখতে যাচ্ছ, বাক্য গঠন করতে চাচ্ছ, হ্যাঁ, তো তুমি কি মানে অনির্দিষ্ট সময়ের জন্য কোনো সময় উল্লেখ করবা না, এভাবে একটা কন্টিনিউয়াস টেন্স বলতে চাও যে আমি ভাত খাচ্ছি, আমি বই পড়তেছি, ছেলেরা খেলতেছে, কোনো সময় উল্লেখ নাই। যদি সময় উল্লেখ ছাড়া তুমি কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চাও, চলমান বাক্য গঠন করতে চাও, তাহলে তোমার অবশ্যই শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া না, আমি এমন ভাবে চলমান একটা কাজের কথা বলবো যেটাতে সময় উল্লেখ করা আছে, ভাই সময় উল্লেখ করা থাকা যে কোনো রকম কন্টিনিউয়াস কাজের জন্য পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে হয়। এই যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা যাবত ভাত খাচ্ছি, বা আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স ইভিনিং, আমি গোধূলি সময় থেকে ভাত খাচ্ছি। এই যে ব্যাপারটা, সময় উল্লেখ করে যদি আমি কোনো কাজ বলতে চাই, তখন পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। আর যদি সময় উল্লেখ না করে কোনো চলমান কাজের কথা আমি বলতে চাই বা লিখতে চাই, তখন আমি শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে আপনি শুধু এটাই লিখে নেবেন যে কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা পারপাস শিখতেছি, পারপাস অফ টেন্স। টেন্স তো মুখস্থ করে আসি সারা জীবন, বাস্তব জগতে যখন লিখতে দেওয়া হয় তখন আর পারি না। আমার এক টিচার বলছিল যে তুমি টেন্সের 12টা গঠন পারো, হ্যাঁ তাহলে তুমি সব পারো। আমি ব্যাপারটার মেকানিজম বুঝছিলাম যে কেন, কারণ এটা তো আমার বেসিক জিনিস। বাট ওনারা তো স্ট্রাকচার মুখস্থ করে আসছে। বাদ দেন, আপনি লিখবেন যে শুধু কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কি শুধু প্রেজেন্টের ক্ষেত্রে না ভাই, প্রেজেন্ট পাস্ট ফিউচার সবার ক্ষেত্রে। কিরকম দেখো, এইখানে তুমি যদি
কি দেওয়া আছে? আই এম ইটিং রাইস, এই জায়গায় তুমি কি দিতা? আই ওয়াজ ইটিং রাইস। আর এখানে পাস্ট পারফেক্ট হলে কি দিতা? হ্যাভ এর জায়গায় জাস্ট হ্যাড দিয়ে দিতা। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, তাই না? এই তো। ফিউচারের জন্য কি করতা? ফিউচারের জন্য তুমি কিছু করতা না, এখানে জাস্ট শুরু করে আই এম ইটিং রাইসের জায়গায় দিতা আই উইল বি বা শ্যাল বি। আর এখানে কি দিতা? আই হ্যাভ বিন এর জায়গায় জাস্ট একটা উইল লাগাই দিতা, উইল একটা ফিউচারের চিহ্ন। এগুলো আমরা অনেক সুন্দর মতো ভার্বের ক্লাসে শেষ করে দিয়েছি যে দেখো, আই হ্যাভ বিন ইটিং রাইস একটা প্রেজেন্ট টেন্স, এর সাথে উইল লাগাই দিলে এটা যেহেতু ফিউচারের জন্য, তখন এটা ফিউচার টেন্স হয়ে যায়। এইভাবে আর জিনিসগুলো কাজ করে। আমরা তো সবগুলো স্ট্রাকচার নিজে আকাশ থেকে নিয়ে আসবো না, না? কোনো না কোনো একটা মেকানিজম করতেই হবে। এই তো। সো নর্মাল কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস লিখবেন, 1 নাম্বার দিবেন নর্মাল কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর লিখবেন যে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন কোনো সময় উল্লেখ থাকে না। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ওই স্ট্রাকচারটা হয়, ওই স্ট্রাকচারটা কখন ইউজ করতে হয়? যখন কোনো একটা সময় উল্লেখ করে চলমান কাজ থাকে, তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। ভাইয়া লাইভ শেয়ার অন হয়ে গেছে। কেউ একজন অন করছে, অন তো হওয়ার কথা না, আমি তো অন করি নাই। দেখেন, যিনি অন করছেন গতদিন যেভাবে অফ করা হইলো সেভাবে অফ করে দেন, যিনি আর কি ট্যাপ করে অন করছিলেন। এছাড়া তো উপায় দেখতেছেন, এইখানে তো কোনো কিছু আসলে অন করি নাই আমি, সবকিছু অফ করেই দিছিলাম, অফ করে আর কি ক্লাসটা শুরু করছিলাম। বেটার আর কি, হ্যাঁ। ওকে, যেই পয়েন্টে ছিলাম। সো আমাদের টাইপ নাম্বার 1 এইটা, যে লিখে নেবেন যে কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যে কোনো টেন্সের ক্ষেত্রে হতে পারে, প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার। ইউজ অফ পারপাস, যে কখন ইউজ করতে হয়। সময় উল্লেখ থাকলে, সময় উল্লেখ থেকে যদি চলমান কাজ করতে চান তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি কোনো সময় উল্লেখ না করে চলমান কাজ করতে চান তাহলে শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আপনার প্রেজেন্টে করলে প্রেজেন্ট টেন্স, পাস্টে করলে পাস্ট টেন্স, ফিউচারে করলে ফিউচার টেন্স, সেই। আর তেমন কোনো কিছু ব্যাপার না। ওকে, আমাদের টাইপ নাম্বার 1 শেষ। এবার আমরা টাইপ নাম্বার 2 তে চলে যাব, চলেন। খেয়াল করি, এইখানে যদি আমরা একটু চলে আসি, আমরা কটটুক করলাম। এইখান থেকে আমি লাল কলম নিই, সুবিধা হবে। আমরা তাহলে কটটুক শেষ করলাম, এই যে শুধুমাত্র কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস এটা শেষ করছি। এই যে কন্টিনিউয়াস ভার্সেস পারফেক্ট কন্টিনিউয়াস এটা শেষ করছি। এই যে ফিউচার কন্টিনিউয়াস ভার্সেস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই কটা জিনিস শেষ করছি। এখন আমাদের মধ্যে যেই ঝামেলাটা লাগবে, এটা আমরা একটু শেখার চেষ্টা করব। এটা হইলো যে 3টা ডিফারেন্স, প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট। এই 3টা টেন্সের মধ্যে খুব বড় ঝামেলা হয়। কোন 3টা নিয়ে কাজ করব? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। এই 3টা টেন্স নিয়ে আমাদের একটু জানতে হবে এবং কাজ করতে হবে, চলেন। তাহলে এবার আমাদের টাইপ নাম্বার 2 কি? টাইপ নাম্বার 2 হইলো, আমি লিখে দিচ্ছি, লিখে নেন। টাইপ নাম্বার 2, কোন 3টা টেন্সের মধ্যে ঝামেলা? 3টা টেন্স। 1 নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT। তারপর 2 নাম্বার আমাদের ঝামেলা কি লাগবে? পাস্ট ইনডিফিনিট, PST, পাস্ট IND, পাস্ট ইনডিফিনিট। আর 3 নাম্বার ঝামেলাটা আমাদের কি লাগবে? পাস্ট পারফেক্ট, পাস্ট ভাইয়া পারফেক্ট। লাইভ শেয়ারিং ইউটিউব তো বন্ধ হয় নাই। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, আই ডোন্ট নো এটা কিভাবে চালু হয়েছে। ওয়েট, আমি এটা পজ করে আমি রেকর্ডিং পজ থেকে রিজিউম করে নিছি, কতদিন যেই সমস্যা ছিল। তো টাইপ নাম্বার 1-এ আমরা বলতেছিলাম যে শুধুমাত্র কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি, এটা মোটামুটি আমরা দেখলাম। এবার টাইপ নাম্বার 2 সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল যে পার্ট, এটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট। এই 3টা জিনিসের মধ্যে ঝামেলাটা কি? এই ঝামেলা বোঝার জন্য সংজ্ঞা পড়ে তো লাভ নাই, আমার এক্সাম্পল লিখতে হবে। তো খাওয়া দিয়ে 3টা এক্সাম্পল লিখি, চলেন। তো প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যদি আমি লিখতে চাই তাহলে এরকম আসবে যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এটা হলো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। এরপর যদি আমি পাস্ট ইনডিফিনিট লিখতে চাই তাহলে কি আসবে? আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। এবার যদি আমি পাস্ট পারফেক্টলি লিখতে চাই তাহলে কি আসবে? আই হ্যাড, এই সেডি হ্যাড, আই হ্যাড ইটেন রাইস, ইটেন রাইস। ওকে, এই 3টা জিনিসের মধ্যে ঝামেলাটা কি? এই 3টা জিনিসের মিনিং কি? আমি যদি 3টার বাংলা মিনিং করতে বলি, একজন বলবে আই হ্যাভ ইটেন রাইস, প্রথম যেটা আমি ভাত খেয়েছি। দ্বিতীয়টা বলবে আই অ্যাট রাইস, এটাও বলবে যে আমি ভাত খেয়েছি বা খেয়েছিলাম। আর তৃতীয়টা যদি বলি আই হ্যাড ইটেন রাইস, এটা বলবে যে আমি ভাত খাইয়াছিলাম, এমন কিছু। খেয়েছি, খেয়েছিলাম, খাইয়াছিলাম, কি ল লাম কি ভাই, এগুলো মুখস্থ করে আমার কোনো লাভ আছে? লাস্টে ল লাম থাকলে এই টেন্স আর এই টেন্স, এগুলোর কোনো বাস্তব ভিত্তি নাই। তো বাস্তব ভিত্তি যেহেতু নাই, তাহলে এটা আমরা একটা গল্প আকারে পড়ি। ধরেন নর্মাল কোন এক্সাম্পল দিলে তো মানুষের মনে থাকে না। একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন কি, আপনি ধরেন রহিম, রহিম নামে এখানে কেউ থাকলে সরি। তো আপনার ধরেন কি ছিল, গার্লফ্রেন্ড ছিল হলো জরিনা, JORINE, জরিনা নামে কেউ থাকলে এখানে সরি, আই ডোন্ট থিঙ্ক সো এখানে কেউ আছে। তো ঠিক আছে, আপনি যেহেতু ভালো করে পড়াশোনা করতেছেন না, আপনি পাবলিক ভার্সিটিতে চান্স পাইলেন না, তো
আর জরিনা আপনার গার্লফ্রেন্ড ছিল, সেও পাবলিক ভার্সিটিতে চান্স পাইলো না। দুইজন অ্যাডমিশন টাইমে প্রেম করছেন, দুইজনে আসলে চান্স মিস করে ফেলাইছেন। এখন আপনি তো ছেলে, আপনার তো ব্রাইট ফিউচার নাই। এখন আপনার যে গার্লফ্রেন্ড ছিল সে অনেক সুন্দরী বা ভালো, মানে সামথিং লাইক দ্যাট। এখন বুঝাই যাচ্ছে তার জন্য বড় সরকারি চাকরিজীবী ওয়েট করে আছে। তো এই জন্য আসলে আপনিও চান্স পান না, জরিনাও চান্স পাননি। জরিনার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? ধরেন এখানে একটা ক্যাডার, সাপোজ একটা ক্যাডারের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, খুব স্বাভাবিক, এইরকমই আর কি হয়। তো যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, জরিনা রাজি হয়ে গেছে, কারণ আপনার তো আর কোনো ব্রাইট ফিউচার নেই, আপনি তো ধ্বংস, আপনার সাথে থেকেই বা কি লাভ? আমি মনে করি মেয়েদের এরকম অ্যাগ্রেসিভ হওয়া উচিত, কারণ আবেগে গা ভাসায় কোনো লাভ নাই, রাইট? তো হ্যাঁ, জরিনার সাথে ক্যাডারের বিয়েতে এখানে আমরা জরিনাকে লিখলাম। এটা তাদের লাভ ম্যারেজ হচ্ছে, খুব ভালো, লাভ আগাইলাম মানে যতটুকু হয়েছে আর কি। এখন জরিনা আবার আপনাকে দাওয়াত দিছে, আপনি তো রহিম ছিলেন, আপনাকে দাওয়াত দিছে যে দেখো আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তো কিছু করতে পারলা না, তুমি আমার বিয়েতে আসিও। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তো ফাইন, দাওয়াত হচ্ছে। এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের বিয়েতে যাবেন, এটা খুবই কষ্টকর বা শোকের মতো লোমহর্ষক একটা ব্যাপার। তো আপনি কি করলেন? আপনি একা যাবেন না, আপনি হলেন রহিম, আপনি হলেন রহিম, আপনি গেছেন বিয়েতে, এবং আপনার দুই বন্ধু আসছিল, যে দুই বন্ধু আপনার মতো মানে রিলেশনে জড়াইছিল, তারাও পাবলিকে চান্স পায়নি। তো রহিম গেল, তারপর ধরেন কি নাম বলবো একটা, তারপর ওয়াই গেল, কারো নাম বললে কমন পড়ে যাবে, সরি, তারপর জেড গেল। তো আপনার এই তিন বন্ধু গেলেন, এটা হলো রহিমের গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে একটা ক্যাডারের সাথে। হ্যাঁ, তো খুবই স্বাভাবিক ব্যাপার, আপনারা যেহেতু বিয়ে খেতে গেছেন, আপনারা ডাইনিং টেবিলে বসবেন, আর সেখানে খাইতে বসবেন, খুব স্বাভাবিক ব্যাপার না? আপনাদের খাইতে দিবে, খুবই স্বাভাবিক তো একটা ব্যাপার। তো জরিনা আবার বলছে যে ঠিক আছে, বিয়ে তো করতে পারলে না, পেট ভরে খেয়ে যাও, এরকম একটা ব্যাপার। তো আপনারা তিনজন, আপনি হলেন রহিম, আপনার ফ্রেন্ড হইলো এখানে ওয়াই, আপনার ফ্রেন্ড হলো এখানে জেড। তো তিনজন ডাইনিং টেবিলে খেতে বসছেন। এখন ডাইনিং টেবিলে খেতে বসে আসলে ঝামেলাটা শুরু হয়ে গেছে। ঝামেলা কিভাবে শুরু হইলো? তো যেহেতু বুঝতেছেন ক্যাডারের বিয়ে, বিসিএস ক্যাডার বা সামথিং লাইক দ্যাট, বড় চাকরিজীবী, এখানকার যে ওয়েটার আছে, 5 স্টার হোটেলে বিয়ে হচ্ছে, ওয়েটার আবার ইংলিশ অনেক বেশি এক্সপার্ট, মানে ইংলিশ বোঝে, ইংলিশ খুব ভালো মতো বুঝে। হ্যাঁ, তো ঠিক আছে, ওয়েটার এখন আপনাদের যে তিন বন্ধু, এই যে রহিম, তারপর ওয়াই, তারপর জেড, এখানে যেহেতু খাইতে বসছেন, ওয়েটার এসে প্রথমে জিজ্ঞাসা করলো বাংলায় যে আপনারা কি ভাত খাবেন? কেমন কিছু না, জাস্ট নর্মালি জিজ্ঞাসা করছে আপনারা কি ভাত খাবেন। জাস্ট এটা ওয়েটার এসে জিজ্ঞাসা করছে, করতেই পারে, আপনি ডাইনিং টেবিলে বসে আছেন, আপনারা কি ভাত খাবেন এটা জিজ্ঞাসা করবে না? ফাইন, জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পর সুন্দর মতো রহিম, যেহেতু মোটামুটি বিসিএস, সরি মানে অ্যাডমিশনে পড়াশোনা করছিল, ইংলিশে হলো মোটামুটি এটা জানে। তো রহিম ওয়েটারকে রিপ্লাই দিছে কোন টেন্সে? এটা, আই হ্যাভ ইটেন রাইস। রহিম কি বলছে? আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছে আর কি। ওয়েটারকে উত্তর দিছে যে আই হ্যাভ ইটেন রাইস, হ্যাঁ আমি ভাত খাইছি, এমন কিছু বলছে। এখন তার বন্ধু যে ওয়াই ছিল, ওয়াই কোন টেন্সে উত্তর দিছে? আই অ্যাট রাইস, মানে ওয়েটারকে উত্তর দিচ্ছে। এবার জেড আরেক যেই বন্ধু ছিল, এই বন্ধু ওয়েটারকে কিভাবে উত্তর দিল? আই হ্যাড ইটেন রাইস, আমি এই মাত্র ভাত খেয়েছি। মানে তিনজনই বললো আই হ্যাভ ইট। একজন বললো প্রেজেন্ট পারফেক্টে, আমি এই মাত্র ভাত খেয়েছি। একজন বললো পাস্ট ইনডিফিনিটে, আমি এই মাত্র ভাত খেয়েছি। আরেকজন বললো পাস্ট পারফেক্টে, আমি এই মাত্র ভাত খেয়েছি। এখন ওয়েটার তো কনফিউজড, মানে বুঝলাম না, একজন বললো প্রেজেন্ট পারফেক্ট, একজন বললো পাস্ট ইনডিফিনিট, আরেকজন বললো পাস্ট পারফেক্ট, মানে ঝামেলাটা কোথায়? সবাই তো বললো ভাত খাইছি, তো ঝামেলাটা কোথায়? কিন্তু যেহেতু 5 স্টার হোটেল, ওয়েটার অনেক শিক্ষিত ছিল, বুঝতেই পারতেছেন। তো ওয়েটার কি করলো, মানে অবাক করা ব্যাপার, ওয়েটার আর রহিমকে, মানে জরিনার যে বিয়ে হয়ে যাচ্ছে, রহিমের বয়ফ্রেন্ড রহিম, রহিমকে আর একবারও খাইতে বললো না। বললো না যে একবার আর রহিমকে সাধলোও না যে আপনি কি ভাত খাবেন, আর একবার বলার পর আর কোনো জিজ্ঞাসাই করেননি। তারপর তার বন্ধু যে ওয়াই ছিল, ওয়াই কে 2 থেকে 3 বার আবার জিজ্ঞাসা করছে যে আপনি কি ভাত খাবেন, আপনি কি খাবেন, আপনি কি খাবেন। ও বলছে যে আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, তারপর ওকেও আর জিজ্ঞাসা করেনি। তারপর জেড কে একবার যখন জিজ্ঞাসা করলো প্রথমবার আপনি কি ভাত খাবেন, এই যখন উত্তর দিল পাস্ট পারফেক্টে, আই হ্যাড ইটেন রাইস, তখন ওয়েটার পারলে মানে মানে গামলার যতগুলো ভাত থাকে ডিশে, সবগুলো ভাত ওকে একদম ঢেলে দেয়। বলে যে আপনার খাইতেই হবে, আপনার না খেয়ে যাওয়াই যাবে না, প্লিজ তাড়াতাড়ি বসেন, এটা আমাদের খাবারের অনেক স্টক আছে, আমাদের কোনো সমস্যা নাই, আমাদের যেন সবকিছু কোয়ালিটি মেনটেন করা থাকে, মানে অনেক কথাবার্তা। আর ব্যাপারটা কি দাঁড়াইলো বুঝলাম না। রহিম উত্তর দিল আই হ্যাভ ইটেন রাইস, একে আর খাইতে বলতেছে না। ওয়াই কে 2-3 বার জিজ্ঞাসা করছে আবার খাইতে, তারপর আর ওয়াই এর সাথে কোনো কথাই বলতেছে না। আর জেড একবার বলছে জাস্ট আই হ্যাভ ইটেন রাইস, একে একদম জোর করে পারলে বসায় একদম খাওয়ায় জামাই আদর করবে এমন একটা অবস্থা। তাহলে ব্যাপারটা কি ঘটলো? এর মধ্যে মেকানিজমটা কি? কাহিনী তো একটা আছেই না, টেন্স তো অবশ্যই এর মধ্যে ভালো একটা মানে খেলা খেলছে, আমি বুঝতে পারতেছি। ওকে, এখন টেন্স যেই ভেতরে এখানে কাজ করছে, এই জিনিসটা আমরা শিখবো, এই জন্য গল্পটা আর কি বললাম। দেখেন,
এই রহিম যে বললো প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি এটা আপনার জানতে হবে, মানে সংজ্ঞাটা কি। প্রেজেন্ট পারফেক্টের সংজ্ঞা হইলো যে কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে এবং তার ফলাফল বিদ্যমান আছে। মানে কোনো কাজ এইমাত্র সম্পন্ন মানে কি শেষ হয়েছে বা করা হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল এখনো বিদ্যমান আছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্টের বেসিক স্ট্রাকচার। তো আমি এখানে লিখে নিই যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং ফলাফল বিদ্যমান আছে। কাজটা এইমাত্র শেষ হইলো, এখানে এন্ড, শেষ হয়ে গেল, এবং এর ফলাফল কি আছে, ফলাফলটা বিদ্যমান আছে। ধরুন আমি এখানে একটা চিহ্নর মাধ্যমে লিখলাম, আপনি সুন্দর করে লিখে নেবেন। তাহলে একটু ভাবেন তো, রহিম কি বলছে? রহিম বলছে আই হ্যাভ ইটেন রাইস। এখানে মেইন কাজ কি, মুখ্য কাজ কোনটা? খাওয়া। তার মানে এটা বাংলা মিনিং কি? খাওয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে এবং খাওয়ার যেই ফলাফলটা, খাওয়ার ফলাফল কি? পেট ভরা থাকা। তার মানে খাওয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে এবং তার ফলাফল স্বরূপ রহিমের পেট ভরা আছে। তো রহিম যেহেতু প্রেজেন্ট পারফেক্টে বলছে আই হ্যাভ ইটেন রাইস, ওইটার বুঝে নিছে যে এই বেটা এইমাত্র ভাত খাইছে এবং ফলাফল বিদ্যমান আছে। এর খাওয়ার, ভাত খাওয়ার ফলাফল কি? পেট ভরা থাকা। তার পেট ভরা আছে। তার মানে রহিমের যেহেতু পেট ভরা আছে, ওকে আর জিজ্ঞাসা করে লাভ আছে আপনি খাবেন নাকি খাবেন না? না। তাই ওইটার রহিমকে আর একবারও জিজ্ঞাসা করেনি। শেষ। এটা হলো প্রেজেন্ট পারফেক্টের ব্যাপার, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, ফলাফল এখনো বিদ্যমান আছে। এখানে মুখ্য কাজ কি? ইট, খাওয়া। তার মানে খাওয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে। আর খাওয়ার জন্য ফলাফলটা কি, রেজাল্টটা কি, খাওয়ার রেজাল্টটা কি? খাওয়ার রেজাল্ট হলো আপনার পেট ভরা থাকা। আপনার পেট ভরা আছে। তার মানে ফাইন, রহিম এইমাত্র খাইছে এবং রহিমের পেট ভরা আছে। তাহলে রহিমকে আর খাওয়ার কথা জিজ্ঞাসা করে কোনো লাভ আছে? না। তাই ওইটা রহিমকে একবার জিজ্ঞাসা করার পর আর জিজ্ঞাসা করেনি। রহিম উত্তর দিছিল হলো প্রেজেন্ট পারফেক্টে। তো প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশনটা প্লিজ লিখে নেবেন। আপনি কি মুখস্থ করে আসেন আমার জানার দরকার নেই। জাস্ট এটা লিখবেন যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, ফলাফল এখনো বিদ্যমান আছে। এটা বোঝাই প্রেজেন্ট পারফেক্ট দ্বারা। আপনার যেমনি ইচ্ছা, যেই ভাষায় ইচ্ছা সেই ভাষায় লিখবেন। হাতের লেখা খারাপ হোক না কি হোক এটা দেখার আমার কোনো দরকার নেই, বাট নোট করে রাখবেন। যদি হাতের লেখা খারাপের জন্য গ্রুপে পোস্ট দিতে কষ্ট লাগে, অ্যানোনিমাস করা যায় না, অ্যানোনিমাস করে পোস্ট দিবেন। আপনি কি এটাও মানে আমার মানে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করার দরকার নেই। আমার জাস্ট দরকার আপনার নোটটা আমি ভালো মতো প্রুফ দিতে পারছি কিনা, প্রুফ চেকিং দিতে পারছি কিনা। ওকে। এবার ওয়াই যখন বললো যে আই অ্যাট রাইস, তখন ওইটা রেখে আবার দুই তিনবার জিজ্ঞাসা করছিল ব্যাপারটা কি, মেকানিজম কি ঘটলো। আই অ্যাট রাইস তার মানে তো এটা পাস্ট ইনডিফিনিটে বলছিল, কাহিনীটা কি ঘটলো। ওকে। তাহলে পাস্ট ইনডিফিনিটের ডেফিনেশনটা শুনেন। ওকে। পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞাটা কি? পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা হইলো যে আহ কোনো কাজ অতীতে শেষ হয়েছে, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে। তার মানে কি, কোনো কাজ অতীতে শেষ হয়েছে, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে। আমরা এটার সাথে লাইভ এক্সাম্পল নিই। ওয়াই কি বলছিল? আই অ্যাট রাইস। তার মানে কি, আমি ভাত খেয়েছি। তার মানে কি, সে অতীতে ভাত খাইছে। এখন অতীত যদি 2 মিনিট আগে হয়, এটাও অতীত। অতীত যদি 1 সেকেন্ড আগে হয়, এটাও আমার অতীত। আবার অতীত কিন্তু 2 দিন আগেও হইতে পারে। এখন ওয়াই যখন ওয়েটারকে বললো আই অ্যাট রাইস, ওয়েটার যেহেতু 5 স্টার হোটেলের ওয়েটার, ওয়েটার বুঝতে পারছে এই তো পাস্ট ইনডিফিনিটে বলছে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটে মানে কোনো কাজ অতীতে শেষ হয়েছে। তার মানে ওয়াই আই অ্যাট রাইস বললো, ওয়াই অতীতে, বর্তমানে না, একটু আগে ভাত খাইছে। আগে ভাত খাইছে, অতীতে ভাত খাইছে। এখন এই অতীত কত দিনের অতীত? 2 মিনিট আগে, 2 ঘন্টা আগে, 7 দিন আগে, নাকি 10 দিন আগে? এটা তো আমি বুঝতে, এটা তো ওয়েটার জানে না। কারণ পাস্ট ইনডিফিনিটের ডেফিনেশনই হলো যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে এবং বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে। 50-50 সম্ভাবনা। কিভাবে 50-50 সম্ভাবনা? যদি ওয়াই 5 মিনিট আগে ভাত খাই, তার মানে তার মানে কি, এর ফলাফল এখনো বিদ্যমান আছে। ভাত খাওয়ার ফলাফল কি? পেট ভরা থাকা। তাহলে ওয়াই আর ভাত খাবে না। আর যদি এমন হয় যে ওয়াই 2 দিন আগে ভাত খাইছে, 2 দিন আগে ভাত খাইছে বিয়ের বাড়িতে আসবে বলে, তার মানে কি, হ্যাঁ, ওয়াইয়ের যে 2 দিন আগে খাইছে, এক মানে যে খাওয়া, খাওয়ার জন্য যে ফলাফলটা পেট ভরা থাকা, তার তো আর পেট ভরা নাই, 2 দিন তো আর ভাত পেটে থাকে না, ভাত তো হজম হয়ে যায়। এরকম কনসেপ্ট। তার মানে হ্যাঁ, তাহলে তাকে আমার ভাত দিতে হবে। এই জন্য ওয়েটার কি করলো, তাকে আরো 2-3 বার জিজ্ঞাসা করলো। কারণ সে তো শিওর না, এর পেট ভরা থাকতে পারে নাও থাকতে পারে। ফলাফলটাই তো পেট ভরা থাকা বা না থাকা, তাই না? কোনো কাজ অতীতে শেষ হয়েছে, ফলাফল বর্তমানে বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে, 50-50 সম্ভাবনা, যেটা আমরা আগেই বলতেছি। এখন ওয়েটার তো শিওর না যে এর পেট ভরা আছে নাকি ভরা নাই। এই জন্য ওয়েটার ওয়াইকে আরো 2-3 বার জিজ্ঞাসা করলো আপনি কি ভাত খাবেন, আপনি কি ভাত খাবেন, আপনি কি ভাত খাবেন। 3 বারই উত্তর দিল আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। তার মানে ওইটার বুঝে গেছে, হ্যাঁ, অতীতে ভাত খাইছে, মানে তার মানে এই বেটা এমন এক সময় ভাত খাইছে যেই সময় ভাত খাইলে ফলাফল এখনো বিদ্যমান থাকে, অর্থাৎ পেট ভরা থাকে। তার মানে ওয়াই ব্যাটার পেট ভরা আছে। একে আমার আর জিজ্ঞাসা করে লাভ নেই, আসলে ভাত খাবে না। তার মানে পাঁচশো ইনফিনিটের ডেফিনেশন কি দাঁড়াইলো যে কোনো কাজ অতীতে শেষ হয়েছে, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে। ভাই, এই ফলাফল বিদ্যমান থাকা জিনিসটা কি ভাই? মুখ্য কাজ মেইন ভার্ব বের করা শিখায়নি? এই যে ইট, ইট এখানে খাওয়া, এটা কি মেইন ভার্ব না? এই মেইন ভার্বের জন্য ফলাফল কি হইতে পারে? যেমন আপনি এইভাবে বলতে পারতেন না, ইট খাওয়া বাদ দিয়ে যে কোনো কিছু, ড্রিঙ্ক দিয়ে বলতে পারতেন না, আই ড্রিঙ্ক, আই হ্যাভ ড্রাঙ্ক টে, এটা বলতেছেন, রাইট?
তো আপনি বুঝলেন যে প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে কি চা খাইছে, চা খাওয়ার জন্য যে তার ভরা পেট ভরা থাকা, মানে চা খাওয়ার যে নেশা, এই নেশাটা সে যদি প্রেজেন্ট পারফেক্টে খায়, এখনই 2 মিনিট আগেই চা খায়, তার মানে সে তো আর চা খাইতে চাইবে না। কমন সেন্স, প্রত্যেকটার সাথে মেইন ভার্ব দিয়ে এরকম করে ম্যাচ করা যায়। এন্ড এটা হলো এক্সাক্ট ডেফিনেশন, যেটা ফরেন রাইটারের বই লেখা আছে, বাঙালি রাইটারের বইগুলো কোথাও পাওয়া যাবে না। এন্ড এইভাবে একটা টেন্সের স্ট্রাকচার চলে বা বাস্তবতা চলে। এবং যখন ফরেনাররা কোন একটা স্ট্রাকচার লেখে, তখন ওরা এই সিকোয়েন্স গুলো মাথায় রেখে একটা স্ট্রাকচার লেখে, যাতে সবকিছু ম্যাচ করে। যেই পয়েন্টে ছিলাম, প্রেজেন্ট পারফেক্ট হলো যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এবং ফলাফল এখনো বিদ্যমান আছে, 100-এ 100। পাস্ট ইনডিফিনিট কি? কোনো কাজ অতীতে শেষ হয়েছে, ফলাফল বর্তমানে বিদ্যমান থাকতে পারে, নাও থাকতে পারে, 50-50 সম্ভাবনা। সে যদি 5 মিনিট আগে খায় তাহলে পেট ভরা থাকবে, আর যদি 5 দিন আগে খায় তাহলে পেট ভরা থাকবে না। 50-50, এই 50-50 সম্ভাবনা আপনি জানেন না। এই জন্য আপনি কি করলেন, তাকে 2-3 বার জিজ্ঞাসা করছেন। দেখি 2-3 বার জিজ্ঞাসা করে, যদি সে 2 দিন আগে খেয়ে থাকে, হয়তো লজ্জায় ফার্স্টে খাইতে চাচ্ছে না, 2-3 বার জিজ্ঞাসা করবে, সে খাইতে বসে যাবে। আর 2-3 বার জিজ্ঞাসা করেও যদি সে না না খাইতে চায়, তার মানে যেহেতু 50-50 সম্ভাবনা, বর্তমানে পেট ভরা থাকতে পারে, নাও থাকতে পারে, তাহলে তাহলে তো 5-6 মিনিট আগে খাইছে, তার পেট ভরা আছে, এমন একটা কিছু ওয়েটার বুঝে ফেলছে। এবার লাস্ট যে টার্ম, জেড বন্ধু। জেড বন্ধু তো পুরো একদম মানে না খায়া আছে, খাই খাই স্বভাবের মতো। তো এই বেটা ওয়েটারকে কি বললো? বললো যে আই হ্যাড ইটেন রাইস। ওয়েটার তো বুঝতে পারছে ব্যাটার পেটে একটুও ভাত নাই। কেন ভাত নাই? পাস্ট পারফেক্টের ডেফিনেশন থেকে জানতে হবে। পাস্ট পারফেক্টের ডেফিনেশন কি? পাস্ট পারফেক্টের কথা বলতেছি ব্রো, 3 নাম্বার টার্মের কথা বলতেছি। এই যে আই হ্যাড ইটেন রাইস, যেটা এটার কথা বলতেছি, এটার ডেফিনেশনটা হইলো যে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছে, বর্তমানে কোনো ফলাফল বিদ্যমান নাই। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, অতীতেই শেষ, এবং বর্তমানে কোনো ফলাফল বিদ্যমান নাই। সহজ কথা, এটা হলো পাস্ট পারফেক্ট। তার মানে কি? কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম, এই কাজটা আমি কখন করছি? 100% অতীতে করছি। এটা হলো পাস্ট পারফেক্টের ডেফিনেশনের কথা আমি বলতেছি। কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল এবং বর্তমানে ফলাফল বিদ্যমান নাই। অতীতে সম্পন্ন হয়েছে, ফলাফল অতীতেই শেষ, বর্তমানে একটা ফোঁটা বিদ্যমান নাই। তার মানে কি? আই হ্যাড ইটেন রাইস মানে কি? এই বেটা অতীতে ভাত খাইছে, তার মানে ফলাফল অতীতেই শেষ, অতীতেই তার পেট খালি হয়ে গেছে, বর্তমানে তার ফলাফল বিদ্যমান নাই। ফলাফলটা কি? খাওয়ার ফলাফল পেট ভরা থাকা। তার মানে বর্তমানে ওর আর পেট ভরা নাই, ওর পেট খালি। ওইটার বুঝতে পারছে, জেড বলছে পাস্ট পারফেক্টে, তার মানে ওর পেট খালি। যেহেতু ওর পেট খালি, ওকে ভাই তাড়াতাড়ি তুমি ভাত দাও। ওর 100-এ 100 ক্ষুধা লাগছে, কারণ ভাই ওর অতীতের জিনিস অতীতে শেষ, বর্তমানে আর বিদ্যমান নাই। তাহলে আমি একটা ওভারভিউ দিই, টোটাল একটা ওভারভিউ কি ছিল। ব্যাপারটা এমন ছিল, এইখান থেকে ঝামেলা শুরু হয়েছিল রহিম থেকে। কেন রহিম থেকে শুরু হয়েছে? এত কিছু আমাদের পড়তেই হইতো না, কারণ রহিম আর জরিনা ভার্সিটি পরীক্ষায় ফেল করছিল। কেন ফেল করছে? তারা এই টাইমে আসলে প্রেম করছে, এই জন্য তারা ফেল করছে। ফেল করার পর জরিনার একটা ক্যাডারের সাথে বিয়ে ঠিক হয়েছে। ক্যাডারা যেহেতু বিয়ে ঠিক হলো, জরিনা রাজি হয়ে গেছে, জরিনা রহিমকে বিয়েতে দাওয়াত দিল। রহিম আবার তার 2 বন্ধুকে নিয়েছে, রহিম আসছে, ওয়াই আসছে, জেড আসছে। তো তারা খাইতে বসে গোল টেবিলে। ওয়েটার 5 স্টার হোটেলের ওয়েটার, ইংলিশ ভালো বোঝে। ওয়েটার এসে 3 বন্ধুকে জিজ্ঞাসা করছে, রহিমকে বলছে যখন আপনি কি ভাত খাবেন, এই বলছে আই হ্যাভ ইটেন রাইস। যখন ওয়াই কে বলছে, এই বলছে আই হ্যাড রাইস। যখন জেড কে বলছে, এই বলছে যে আই হ্যাড ইটেন রাইস। ওয়েটার তো বুঝে এগুলো সব, কারণ ও 5 স্টার হোটেলের ওয়েটার, রাইট? তো ওয়েটার রহিমকে আর একটু জিজ্ঞাসাই করলো না, আপনি কি ভাত খাবেন কিনা। কেন? প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো কাজ এইমাত্র সম্পন্ন হয়েছে, তার ফলাফল এখনো বিদ্যমান আছে। তার মানে রহিম কাজটা কি, এই যে ইট খাওয়া, খাওয়ার কাজ এইমাত্র সম্পন্ন করছে, এবং খাওয়ার ফলে যে পেট ভরা থাকা, তার পেট ভরা আছে। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন। এবার ওয়াই যখন বললো যে পাস্ট ইনডিফিনিটে আই অ্যাট রাইস, এটার মানে হইলো যে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে, নাও থাকতে পারে, 50-50 সম্ভাবনা। যদি অতীতটা 5 মিনিট আগে হয় তাহলে বিদ্যমান থাকবে, অতীতটা যদি 5 দিন আগে বা 2 দিন আগে হয় তাহলে বিদ্যমান থাকবে না বর্তমানে ফলাফল। এই জন্য ওয়েটারকে 2-3 বার জিজ্ঞাসা করছিল, দেখি তো এর কি আসলেই পেট খালি কিনা, নাকি লজ্জায় পড়ে বলছে, এটা জানার জন্য। এখন জেড বন্ধুটা বলছে পাস্ট পারফেক্টে আই হ্যাড ইটেন রাইস। পাস্ট পারফেক্ট কি জিনিস? কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল এবং অতীতেই শেষ, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকবে না। কখনোই পাস্ট পারফেক্টের ফলাফল বর্তমানে বিদ্যমান থাকবে না, কখনোই না। এই জন্য এইটাকে আমরা কি বলতেছিলাম, যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার, ওয়েটার তাকে ধরে পারলে খাওয়াইতে বসাইতে পারে, কারণ ওয়েটার ডানে, ওর পেট আসলে খালি, ওর তো পাস্ট পারফেক্টে বলছে খাওয়ার ফলে যে ফলাফল বিদ্যমান থাকা, পেট ভরে, তো ওর অতীতেই শেষ হয়ে গেছে। পাস্ট পারফেক্ট হলো যে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে এবং অতীতেই শেষ, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকবে না, বর্তমানের কোনো অস্তিত্ব নাই। এটা হলো পাস্ট পারফেক্টের গঠন। আশা করি এই 3টা স্ট্রাকচার আপনি খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারছেন। খুবই সহজ, একটু একটু করে কমবে। প্রেজেন্ট পারফেক্ট ছিল কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, ফলাফল বিদ্যমান আছে। পাস্ট ইনডিফিনিট কি? অতীতে সম্পূর্ণ হয়েছে, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকতে পারে, নাও থাকতে পারে। আর পাস্ট পারফেক্টটা কি জিনিস? অতীতে শুরু হয়েছে, অতীতে শেষ, বর্তমানে ফলাফল বিদ্যমান থাকবে না। এই হলো
তিনটা ডেফিনেশন, এই তিনটা জিনিস যে শিখলেন বাস্তব জীবনে যখন আপনি ছবি তারপর যাবি হার্ড কোশ্চেন গুলো সলভ করতে যাবেন গ্রামাটিক্যাল, তখন বুঝবেন যে এইটুকু পার্টের মজাটা কি, এইটুকু পার্ট আপনাকে কেন এত কাহিনী করে শেখানো হইলো, যাতে করে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কাহিনীতে আপনি কখনো ভুলে না যান। এটা কখনো ভুলে যাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা যেই পার্টে ছিলাম এই পার্টে আমরা কি কি পড়লাম এইদিকে যদি একটু তাকান। এই পার্টে আমরা প্রেজেন্ট পারফেক্ট ভ্যাসেস পাস্ট ইনডিফিনিট ভ্যাসেস কি বললাম, পাস্ট পারফেক্ট বললাম, এই তিনটার ব্যাপারটা অলরেডি পড়ে ফেললাম। এটা ছিল আমাদের টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 1 কি ছিল, নর্মাল কন্টিনিউয়াস ভ্যাসেস পারফেক্ট কন্টিনিউয়াস। টাইপ নাম্বার 2 কি, প্রেজেন্ট পারফেক্ট ভ্যাসেস পাস্ট ইনডিফিনিট ভ্যাসেস পাস্ট পারফেক্ট। এই তিনটা হলো আমার টাইপ নাম্বার 2। এবার আমরা টাইপ নাম্বার 3 তে চলে যাব। টাইপ নাম্বার 3 আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলেন এখানে যে এটা আমরা মিশাই দিই। ওকে, এবার টাইপ নাম্বার 3 নিয়ে কথা বলবো। টাইপ 3, TYP, টাইপ 3। টাইপ 3 কোনটা, দুটার মধ্যে ঝামেলা, পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট, PRFECT, এই দুটার মধ্যে ঝামেলাটা কিভাবে লাগে। ওকে, এখন ধরেন আপনার ছোটবেলা থেকে একটা জিনিস মুখস্থ করে আসতেছে না, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এমন কিছু পড়ে আসছেন তো। ওকে ফাইন, তো আমরা একটু ওই জিনিসটা লেখার চেষ্টা করি। দ্য পেশেন্ট, দ্য PATIENT, দ্য পেশেন্ট ড্যাশ দিলাম, ব্র্যাকেটে দিলাম ডেথ, DEATH, ডেথ। দ্য পেশেন্ট, তারপর দিলাম হলো বিফোর, BEFOR, তারপর কি দিলাম, দ্য ডক্টর, দ্য ডক্টর, TOCTOR, আর ব্র্যাকেটে কি দিলাম, কামস। মানে রাইট ফ্রম ভার্স আপনার ঠিক করে লিখতে হবে। ওকে, এখন দেখেন এইরকম যদি বিফোর আর আফটারের কাহিনী থাকে, চিন্তা করে দেখেন, বিফোর আর আফটারের কাহিনী যদি এরকম কখনো থাকে, যে জিনিস আমরা মুখস্থ করে আসি এটা আসলে মুখস্থ বিদ্যা না, এটা বোঝার একটা জিনিস। ওকে, ভাবেন এখানে দুটা কাজ হয়েছে, একটা হলো পেশেন্টের মারা যাওয়া, আর একটা হইলো ডাক্তারের আসা। দুটা কাজই অতীতে সম্পূর্ণ করা হয়েছে, মানে দুটা কাজই অতীতে হয়েছে। দুটা অতীতের কাজ যদি একত্রে বসানো হয় তখন কি হবে ব্যাপারটা, এটা নিয়ে আসলে ঝামেলাটা শুরু হয়। এখন আপনি এখানে বলেন তো যে, একটু চিন্তা করে বলবেন, দেখি কার মানে ব্রেন ভালো খেলে। পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট এই দুটো টেন্সের মধ্যে কোনটা বেশি অতীত বোঝায়, কোনটা বেশি অতীত আর কোনটা কম অতীত, বলেন তো। পাস্ট পারফেক্ট পারফেক্ট বেশি বেশি অতীত বোঝায়। পাস্ট পারফেক্ট কেন এটা বেশি অতীত, কেন এটা কারণ এটা কাজ অনেক কারণ আগে পাস্ট হয়ে অনেক আগে পারফেক্টটা শেষ হয়ে গেছে। অল্প সময় আগে ঘটেছে এরকম কিছু বোঝায়। পাস্ট পারফেক্ট হলো অতীতের জিনিস অতীতেই শেষ, এর তো বর্তমানে কোনো অস্তিত্বই নাই, এজন্য বেশি অতীত। আর পাস্ট ইনডিফিনিট কি বোঝায়, অতীতে সম্পন্ন হয়েছে, বর্তমানে কিন্তু বিদ্যমান এখন থাকতে পারে, নাও থাকতে পারে, তাহলে এটা কম অতীত। এটা বেশি বড় অতীত, এটা ছোট অতীত, কম অতীত। কারণ পাস্ট ইনডিফিনিট তো প্রেজেন্টেও বিদ্যমান থাকতেছে। এরকম ডেফিনেশনের মধ্যে পড়ে আসলাম। তাহলে পাস্ট পারফেক্ট হলো বেশি অতীত, অনেক আগের সময় মিন করে। আর পাস্ট ইনডিফিনিট হলো যে মোটামুটি কম অতীত, ছোট অতীত, এমন কিছু বোঝায়। ওকে, এখন আপনি বলেন এই যে এইটার মিনিং দেখে বলেন, একটা হলো পেশেন্ট মারা যাওয়া আর একটা হলো ডাক্তার আসা, বলেন তো এখানে কোন কাজ আগে ঘটছে, আগে পেশেন্ট মারা গেছে নাকি আগে ডাক্তার আসছে। জাস্ট বিফোর মানে তো আগে, আগে পেশেন্ট, এখানে কি এটা জাস্ট বাংলা মিনিং পরে মানে পড়ে বলেন তো যে কোন কাজটা আগে ঘটছে, পেশেন্ট আগে মারা গেছে নাকি পেশেন্ট আগে মারা গেছে, পেশেন্ট আগে মারা এখানে গেছে তো লেখা তারপর আছে, ডাক্তার। এখানে তো লেখা আছে বিফোর মানে আগে, আগে কি হয়েছে, এই যে পেশেন্ট ডেথ, পেশেন্টের মরণ হয়েছে, তারপরে কি হয়েছে, তারপরে এই যে ডক্টর এই যে আসছে, এখানে তো বাংলা মিনিং এর মধ্যেই লেখা আছে। তার মানে যেহেতু আমাদের অতীতের দুটা কাজ, রাইট, কোনটা বেশি অতীত, দুটো এখানে অতীত আছে, কোন কাজটা আগে ঘটছে, পেশেন্ট মারা যাওয়া, তাহলে পেশেন্ট মারা যাওয়াটা বেশি অতীত না। হ্যাঁ, তাহলে এখানে আমি কি বসাবো, যেহেতু এই কাজটা দুটাই অতীতের কাজ, এইটা আগে ঘটছে, তাই এখানে আমি বসাবো হলো পাস্ট পারফেক্টে। তো পাস্ট পারফেক্টে বসালে কি বলবো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর বিফোর দ্য ডক্টর এখানে কি বসাবো, কেম। এটা কম অতীত। অর্থাৎ বিফোর আফটারের যে রুলসটা আমরা মুখস্থ করে আসছিলাম, বিফোর এর আগে আফটার এর পরে পাস্ট পারফেক্ট বসে, কেন বসে ভাই কেন, এই যে এখান থেকে টার্মটা চলে আসছে। পাস্ট ইনডিফিনিট মানে বর্তমানে বিদ্যমান থাকতেও পারে, পাস্ট পারফেক্ট মানে অতীতের জিনিস অতীতেই শেষ, তার মানে পাস্ট পারফেক্ট মানে বেশি অতীত, অনেক আগের জিনিস। আর পাস্ট ইনডিফিনিট মানে মোটামুটি কম অতীত, কেন, কারণ এটা বর্তমানেও বিদ্যমান থাকতেছে, এরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে অতীতের দুটা কাজ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে একবার হলো পেশেন্ট মারা যাচ্ছে, আরেকবার হলো ডাক্তার আসতেছে, দুটাই অতীতে। যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, দুটাই অতীতে ঘটছে। কোনটা বেশি অতীত, কোনটা বেশি আগে ঘটছে, পেশেন্টের মারা যাওয়া এটা আগে ঘটছে,
তারপর ডাক্তার আসে, কিন্তু ডাক্তার অতীতেই আসে। এই জন্য বললাম একটা পাস্ট পারফেক্ট আর একটা হলো আমাদের পাস্ট ইনডিফিনিট। তো এই জিনিসটা যদি আমি জাস্ট এইভাবে ঘুরাই দিতাম, দ্য পেশেন্ট, দ্য PATIENT, দ্য পেশেন্ট ড্যাশ ডেথ, DEATS ডেথ, তারপর দিলাম আফটার, AFTER আফটার, দ্য ডক্টর DOCTOR, ব্র্যাকেটে দিলাম হলো কাম। বলেন তো এবার কি হইতো ব্যাপারটা, চিন্তা করে বলেন তো, বলেন এখানে কোন কাজ আগে ঘটছে, কোনটা আগে, পেশেন্টের মারা যাওয়া নাকি ডাক্তার আসা, কোনটা আগে হচ্ছে, আগে ডাক্তার আসে নাকি আগে পেশেন্ট মারা গেছে? ডাক্তার আসছে আগে। আগে, এই যে আফটার তো আগে লেখাই আছে, ডাক্তার আসছে, পেশেন্ট মারা গেছে পরে আফটার পেশেন্ট মারা ডাক্তার কাম, পেশেন্ট মারা গেছে আফটার ডাক্তার কাম, তার মানে কি আগে ডাক্তার আসছে তারপর পেশেন্ট মারা গেছে। তাহলে কোনটা বেশি অতীত? ডাক্তার আসা বেশি অতীত। বেশি অতীত হলে কোন টেন্সে বসাবেন? পাস্ট পারফেক্টে বসাবেন, বসাই দেন, দ্য ডক্টর হ্যাড কাম। আর এখানে কি করবেন? তারপর পেশেন্ট মারা গেছে, বাট এটা অতীতে ঘটছে, তাই এটাকে আমি কি দিলাম? পাস্ট ইনফিনিটিভ দিলাম, অর্থাৎ কি বলবো, শুধুমাত্র DIED, ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এরকম হবে। জাস্ট মিনিং খুঁজে বের করতে হয়। এখন এই জিনিসটা কই থেকে আসছে, যেটা আমরা মুখস্থ করে আসছিলাম, বিফোর এর আগে আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয়, এই যে এখান থেকে আসছে। কারণ পাস্ট ইনফিনিটটা হলো যে অতীতে হয়েছে বাট বর্তমানে বিদ্যমান থাকতেই পারে, আর পাস্ট পারফেক্ট হলো যে অতীতের জিনিস অতীতেই শেষ, বর্তমানে কোনোভাবেই বিদ্যমান নাই। তার মানে কি ওটা অনেক আগে ঘটছে, বেশি অতীত। আর পাস্ট ইনডিফিনিট মানে কি, যেহেতু বর্তমানে বিদ্যমান মোটামুটি থাকার একটা চান্সেস আছে, তার মানে এটা কম অতীত। তো এরকম এখানে দুটা কাজ আছে, একটা ডাক্তার মারা যাওয়া, সরি ডাক্তার আসা, আর এটা হলো পেশেন্ট মারা যাওয়া। বাংলা মিনিং পড়লাম, বাংলা মিনিং দেখলাম ওমা এখানে ডাক্তার আগে আসছে দুটা কাজের মধ্যে, তাহলে এটাকে আমি পাস্ট পারফেক্টে দিয়ে দিলাম। তারপর পেশেন্ট মারা গেছে, তাই এখানে আমি পেশেন্ট মারা যাওয়াকে পাস্ট ইনডিফিনিটে দিয়ে দিলাম। আর যখন বিফোর থাকতেছে, ওখানে মিনিং এ দেখে ওমা পেশেন্ট আগে মারা গেছে তারপর ডাক্তার আসছে, তো কি করব? তো এই জন্য পেশেন্ট ম্যানেজারকে পাস্ট পারফেক্টে দিয়েছিলাম, আর ডাক্তার আশাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে বসাই দিয়েছিলাম। এইভাবে আপনার এই দুইটা জিনিস কাজ করে, যে পাস্ট ইনডিফিনিট ভার্সেস পাস্ট পারফেক্ট, এখান থেকে একটা কোশ্চেন নর্মালি আসেই, এবং আমরাও কেন জানি মুখস্থ বিদ্যার মতো টিক মারি। ওকে, এটা ছিল হলো আমাদের টাইপ নাম্বার 3 এর মধ্যে। এবার আমরা আসবো হলো টাইপ নাম্বার 4। হোয়াট ইজ টাইপ নাম্বার 4? দেখেন মোটামুটি আমরা সব শেষ করে ফেলাইছি। আমাদের এই যে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কখন বসে এটা মোটামুটি জানতে হবে, এটা জানলে মোটামুটি আমাদের টেন্সের বেসিক ইউজ গুলো শেষ, আমরা লিখতে পারবো। ওকে, এখন লেখেন হলো টাইপ নাম্বার 4 ফিউচার পারফেক্ট। টাইপ 4 ফিউচার পারফেক্ট, FUTURE, ফিউচার পারফেক্ট। ওকে, ফিউচার পারফেক্টের সহজ কথা ভাই, প্রেডিকশন দেওয়ার বুঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্টে জাস্ট লিখবেন যে প্রেডিকশন। প্রেডিকশন মানে কি? অনুমান করা। প্রেডিকশন, PREDIC, প্রেডিক্ট, TION, শোন। প্রেডিকশন দেওয়া বুঝাইলে কি হয়? ফিউচার পারফেক্ট হয়। ব্যাপারটা কিরকম হইতে পারে? এরকম দেখেন, বাই 2000 টোয়েন্টি, কত এটা 4 যাচ্ছে না, বা 2026, তারপর এখানে একটা কমা দিলাম, তারপর দিলাম হলো আই, তারপর এখানে ড্যাশ দিলাম, তারপর ব্র্যাকেটে দিলাম হলো ম্যারি, MARRY। ওকে, তো এরকম ধরনের একটা সেন্টেন্স, লাস্টে একটা ফুল স্টপ। এখন আপনাকে বলবে বাবা বলো তো এখানে কোন টেন্স বসবে? আপনি বলেন, এটা একটা প্রেডিকশন না? ম্যারি মানে কি? বিয়ে করা। আই মানে কি? আমি। তার মানে আমি বিয়ে করা, এরকম একটা ভার্ব কিছু বসাইতে হবে। প্রেডিকশন কি? বাই 2026, ভাই এখন 2024 সাল, আমি 1 সেকেন্ড পর মারা যাবো কিনা আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আমি বলতেছি 2026 সালের মধ্যে আমি বিয়ে করে নেবো, এই কি কেমন একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। তার মানে ভবিষ্যতে আমি টাইম নির্ধারণ করে যেটাই বলতে চাইবো ওটাই আমার অনুমান। ভবিষ্যতে আমি টাইম নির্ধারণ করে যা বলবো যে 2030 সালের মধ্যে আমি কোটিপতি হবো, সাপোজ। কি রে ভাই, তোমার এক নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? না। তুমি যে প্রেডিকশন দিচ্ছ, টাইম উল্লেখ করে প্রেডিকশন দিচ্ছ, এইটা কেমন কথা? তো ফিউচার পারফেক্টের জন্ম এখান থেকেই। বলা হয় যে যদি কোনো নির্দিষ্ট টাইম উল্লেখ করে প্রেডিকশন দেওয়া হয়, তখন ওখানে ফিউচার পারফেক্ট টেন্স বসাইতে হয়। এই যে বাই 2026, এখানে ব্র্যাকেটে দিচ্ছেন হলো ম্যারি, তাহলে কি হবে? বাই 2026 আই উইল হ্যাভ ম্যারিড। উইল হ্যাভ ম্যারিড বা উইলের জায়গায় শ্যালো বসাইতে পারেন, MARRIED। কেন উইল হ্যাভ ম্যারিড হইলো? ভাই তুমি প্রেডিকশন দিছো। হোয়াট ইজ প্রেডিকশন? সময় টার্গেট করে, সময় উল্লেখ করে কোনো কিছু বলাই হলো তোমার প্রেডিকশন। এখানে তুমি আর কি বলতে পারতাম? বাই 2026 এর পরিবর্তে বাই আগস্ট, বাই অগস্ট, AUGST, অগস্ট, এই অগস্টের মধ্যে আমি বিয়ে করে ফেলবো। বাই জানুয়ারি, এই জানুয়ারির মধ্যে বিয়ে করে ফেলবো। তারপরে বাই আফটারনুন, বাই আফটারনুন, বিকালের মধ্যে আমি বিয়ে করে ফেলবো বা কোনো একটা কাজ করব। তুমি যখনই একটা নির্দিষ্ট ডিফাইন টাইম করে দিবা, ভবিষ্যতে কোনো টাইম নির্দিষ্ট করে দিবা যে এই সময়ের মধ্যে আমি এটা করবো, ওটাই তোমার প্রেডিকশন। হোয়াট ইজ প্রেডিকশন? প্রেডিকশনের ডেফিনেশন কি? ফিউচারে তোমার
তুমি অতীতের কোনো কিছু বলতেই পারো, ওটা প্রেডিকশন না, ওটা হয়ে আসে। বর্তমানে যেটা ঘটতেছে এটাও কখনো প্রেডিকশন না, রাইট? বা তুমি এটা বলতে পারো না যে কত সালে, এবার এবার আমাদের কোপা আমেরিকা আছে, তারপর মানে এখন তো 3-4 বছর পর পর, ধরেন সাপোজ আমাদের 30 সালে একবার তো বিশ্বকাপ আছে, 30 সালে মেবি আছে, আমার ঠিক মনে নাই। তো 2030 সাল সাপোজ ধরতেছেন, বলতেছেন যে 2030 সালের মধ্যে কি হয়েছে, আপনি আপনি কি করবেন, আপনি বিয়ে করে নেবেন, এরকম কোনো কিছু একটা বলতেছেন। এই যে 2030 সালের মধ্যে আপনি কিছু একটা করবেন, প্রেডিকশনটা দিলেন, এটাই প্রেডিকশন। অর্থাৎ সময় উল্লেখ করে ফিউচারে কোনো কিছু বলাই প্রেডিকশন। কোথাও যদি জীবনে দেখেন যে এরকম সময় টার্গেট করা আছে এবং ফিউচারের সময় 2026, এখন 2024 সাল, বা আবার বলতেছে যে বাই আফটারনুন, এখন দুপুর, বাই আফটারনুন, বিকাল বলছে, এই যে ফিউচারে কোনো একটা সময় টার্গেট করে কোনো কথা বলতেছে, এটাই প্রেডিকশন। সময় উল্লেখ করে ফিউচারে কোনো কথা বলা থাকলে তার মানে সেখানে প্রেডিকশন দেওয়া হচ্ছে। আর প্রেডিকশন দেওয়া মানে এখানে আপনার মাস্ট বি ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, সহজ কথা একেবারে। তার মানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করার পারপাসই জানতাম না, তো কেমনে ইউজ করবো, কেমনে আমরা ইংলিশ স্ট্রাকচারে সুন্দর করে লিখতে পারবো? আপনি জীবনে কত কিছু লেখার মধ্যে প্রেডিকশন দিছেন, জীবনে কোনো সেন্টেন্স প্রেডিকশন দেওয়ার সময় ফিউচার পারফেক্টে লিখতেন না, ফিউচার ইনডিফিনিটলি লিখতেন। তো আপনি মার্ক কিভাবে পাবেন? আপনি কি ভাবেন যারা টপ করে ঢাবির স্কলার টিচার, আপনি যখন রিটেন লিখে আসেন, ওনারা কি এই জিনিসগুলো জানেন? এই জিনিস আমি একাই জানি, কচু কলা। ওনারা আমার চেয়ে 10 গুণ আরো বেশি জানে, আমি হয়তো আরো অনেক বেশি কম জানি। তো ওনারা যদি এই জিনিসগুলো ফিল করতে পারে, যখন একটা স্টুডেন্টের খাতায় এই বেসিক সিম্পল সিম্পল জিনিসগুলো নোট করে, তখন তারা তাদেরকে বেশি মার্ক দেয় যে ইয়াস, আমি যা জানি আমার জ্ঞানের সাথে আমি কিছুটা হইলেও মিল পাচ্ছি, ম্যাচ পাচ্ছি, তখন তাদের ভালো লাগে। আপনি এখন সবগুলা নর্মাল স্ট্রাকচারে লিখবেন আবার মার্ক চাবেন, তাহলে তো কখনো হবে না, রাইট? সো হোয়াট ইজ প্রেডিকশন? ভবিষ্যতের কোনো কিছু সময় টার্গেট করে বলাই হলো প্রেডিকশন। আর যখন এই ভবিষ্যতে কোনো কিছু সময় উল্লেখ করে বলা হবে, তখন সেখানে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকবো। ফিউচার পারফেক্টের জন্ম কেন হয়েছে? প্রেডিকশন দেওয়ার জন্য শুধুমাত্র ফিউচার পারফেক্টের জন্ম হয়েছে। এটা ছিল আমাদের টাইপ নাম্বার 4। এবার চলে আসবে হলো টাইপ নাম্বার 5। চলেন টাইপ নাম্বার 5 থেকে ঘুরে আসি। এই জিনিসগুলো যে আপনার কি পরিমাণ কাজে লাগবে ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে চান, তখন বুঝবেন। ওকে, এটাও করে ফেললাম। করিনি কোনটা? শুধু দুটা জিনিস। কোন দুইটা জিনিস? ফিউচার ইনডিফিনিট কখন ব্যবহার করা হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট কখন ব্যবহার করা হয়। এই দুটো আমরা শুধু শিখিনি, তাছাড়া মোটামুটি আমরা টাইপ টাইপ করে সবগুলো শিখে ফেলছি। ওকে, এখন আমরা শিখবো একটু যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করা হয়। ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট কখন ব্যবহার করে এটা চিন্তা তুমি পরে বাদ দাও। তুমি আগে বলো যে প্রেজেন্টের টেন্স কয়টা? 4টা। কন্টিনিউয়াস কখন ইউজ করা হয়? শুধু কন্টিনিউয়াস, চলমান কাজ করতে চাইলে। পারফেক্ট কন্টিনিউয়াস কখন ইউজ করা হয়? সময় উল্লেখ করে চলমান কাজ করতে চাইলে। আর শুধু পারফেক্ট টেন্স কখন ইউজ করা হয়? তুমি যখন এমন একটা সেন্স দিতে চাও যে কোনো কাজ তুমি এইমাত্র সম্পন্ন করছো, তাহলে ফলাফল বিদ্যমান আছে, এমন সেন্স দিতে চাইলে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ভাই, এই 3 রকম ঝামেলার বিপরীতে যত রকম বাক্য আছে সবগুলোতে ইনডিফিনিট ব্যবহার করা হয়। সহজ কথা আমার ভাই, এই সহজ সাদা মনে কোনো কথা নাই। যেমন আমি বলতেছি, ধরেন আমি ভাত খাবো, আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাবো। ওকে, আপনিই বলেন এই যে সেন্টেন্সটা বললাম এটা কি চলমান? না। তার মানে এটা কন্টিনিউয়াস না, এটা পারফেক্ট কন্টিনিউয়াস না। আপনিই বলেন আমি ভাত খাবো, হ্যাঁ, এটা কি, এটা কি আমার কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে এমন মিনিং প্রকাশ করতেছে? না। আমি যদি বলতাম আমি ভাত খেয়েছি, তখন হয়তো হ্যাঁ এইমাত্র খেয়েছি, ফলাফল বিদ্যমান আছে, তখন আপনি পারফেক্ট টেন্স বলতে চাইলেন, ঠিক আছে সব মানতেছি। বাট আমি ভাই এই 3 ধরনের ঝামেলা, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3 ধরনের ঝামেলার বাইরে আমি যত রকম সেন্টেন্স মেক করতে চাই সবগুলো ইনডিফিনিট টেন্সে মেক করবো। সহজ কথা একেবারে। আমি অ্যাকচুয়ালি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করতেছি যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কিভাবে অর্জন করা হয়, আপনি কখন কোন টেন্সে কোনো বাক্যটা লিখবেন। অর্থাৎ এই 2 3 4, এই 3টা ঝামেলা বাদে যত রকম প্রেজেন্টের বাক্য সব আপনি ইনডিফিনিটে লিখবেন। এখান থেকে নতুন একটা ব্যাপার চলে আসে, নিত্যবিত্ত বর্তমান। মনে ছিল যেটাকে আমরা বলছিলাম ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, এর মধ্যে আসে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোন 2টা জিনিস সবসময় বেশি লক্ষ্য করা যায়? এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, যেই বাক্যগুলো সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, TRUTH। আর এটা কি? হ্যাবিচুয়াল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ। যেমন আপনি বলতেছেন যে আমি রোজ সকালে হাঁটতে যাই, রাইট? এটা আপনি বলতেছেন। তো আপনি এইখানে যদি কন্টিনিউয়াস টেন্স ইউজ করেন ব্যাপারটা অকওয়ার্ড হয়ে যাবে, কারণ এটা আপনার হ্যাবিচুয়াল ট্রুথ। আপনি আবার বলতেছেন যে সূর্য পূর্ব দিকে ওঠে, এখন যদি কন্টিনিউয়াস টেন্স ইউজ করেন যে দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট, বলা যাবে না ভাই। কেন? ভাই এটা চিরন্তন সত্য, নির্মম, নির্মম চিরন্তন সত্য, নির্মম বাস্তবতা। তুমি কন্টিনিউয়াস টেন্সে বললেও সে তোমাকে সূর্য পূর্ব দিকে উঠবে, না বললে উঠবে। ব্যাপারটা এরকম। ব্যাপারটা কি? এইভাবে বললে বুঝবা।
আই এম লাভিং ইউ জীবনে কখনো দেখছো আই এম লাভিং ইউ? না। কেন? আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি মানে আই এম হেটিং ইউ, আমি তোমাকে ঘৃণা করতেছি, এটা অলরেডি কন্টিনিউয়াস আকারে চলতেছে, রাইট, ইমোশনস এর সাথে জড়িত। সো সেখানে আই এম হেটিং ইউ বলার তো কোনো প্রয়োজন নাই। সেম আই লাভ ইউ, এটা মানেই হলো আই এম লাভিং ইউ, আমি তোমাকে ভালোবাসতেছি, ইট কন্টিনিউয়াস। তো তোমার কন্টিনিউয়াস নতুন করে বলার দরকার নাই। এইরকম যেরকম কিছু স্ট্যাটিক ভার্ব বা এটসেট্রা এটসেট্রা আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো অ্যাডভান্স ক্লাসের মধ্যে। বাট আপাতত যেটা বলতে চাই, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, এইরকম যদি কোনো বাক্য লিখতে চান তখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমেই লিখবেন। এটাই মিনিং এর দিক থেকে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই জন্য এই জিনিসগুলো অর্থাৎ নিত্যবিত্ত যে জিনিসগুলো, এগুলোকে ইনডিফিনিটের মধ্যেই সবসময় রাখা হয়ে থাকে। তো আমি দুটো জিনিস ফিক্স করেও দিলাম, হ্যাবিচুয়াল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। এবং এছাড়া আপনার যত রকম ইচ্ছা, যত রকম প্রেজেন্টের বাক্য লিখবেন সব ইনডিফিনিটে লিখবেন। শুধু কোন তিনটা লেখা যাবে না, এই তিনটা লেখা যাবে না। কোন এই তিনটা? এই যে আপনি চলমান কাজ, তারপর কোন কাজ এইমাত্র শেষ হয়েছে ফলাফল বিদ্যমান আছে এই কাজ, এবং সময় উল্লেখ করে চলমান কাজ, এই তিনটা জিনিস আপনি কখনো ইনডিফিনিট টেন্সে লিখতে পারবেন না। বাকি যত রকম বাক্য আছে সবগুলো আপনি ইনডিফিনিট লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমাদের পার্ট শেষ। এবার পাস্ট ইনডিফিনিট একটু চলে আসি। পাস্ট ইনডিফিনিট কখন বসে আপনি জানেন? অতীতের দুইটা কাজের মধ্যে যেই কাজ কম অতীত সেখানে পাস্ট ইনডিফিনিট বসে, একটা একটা টাইপ। আর একটা টাইপ কি? আর একটা টাইপ হলো যে ভাই, হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু বলছেন, এটা আমার কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, ফলাফল বর্তমানে বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে, আমি কনফিউশন সৃষ্টি করবো একটা মানুষের মনে। সহজ কথা, একটা মানুষের মনে কনফিউশন সৃষ্টি করার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, যাতে সে বুঝতে না পারে যে এইটা বর্তমানে বিদ্যমান আছে নাকি নাই। এও যেন বুঝতে না পারে। সব জায়গায় বোঝা যায়, পারফেক্টে বোঝা যায়, তারপর আপনার প্রেজেন্ট পারফেক্টে বোঝা যায়, পাস্ট পারফেক্টে বোঝা যায়, কিন্তু পাস্ট ইনডিফিনিটে আপনি শিওরলি বুঝতে পারবেন না। কোনো মানুষকে যদি কনফিউজ করে কথা বলতে চান, সবসময় পাস্ট ইনডিফিনিটে কথা বলবেন। সে কনফিউজড, সে আপনাকে বারবার জিজ্ঞাসা করতে হবে পারফেক্ট জিনিস বোঝার জন্য। যদি সে গ্রামার বুঝে না, গ্রামার না বুঝলে তো কোনো কথাই নেই, ভাবে বোকা কি বলে, এরকম একটা ব্যাপার। সো এই দুই কেসে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। পাস্ট কন্টিনিউয়াস কখন? অতীতকালে নর্মাল চলমান কাজ। পাস্ট পারফেক্ট কখন? অতীতকালে সময় উল্লেখ করে চলমান কাজ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কি, অতীতকালে সময় উল্লেখ করে চলমান কাজ। আর শুধুমাত্র পাস্ট পারফেক্ট 3 নাম্বারটা কখন? যখন আপনি এমন একটা কাজের কথা বলবেন, অতীতে শুরু করছিলেন, অতীতেই শেষ, বর্তমানে ফলাফল বিদ্যমান নেই, এটাকে আমি পাস্ট পারফেক্ট ইউজ করে ফেলবো। ওকে, ব্যাপারটা আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই, তাহলে ভালো করে বুঝবেন যে আহ আমি একটা দিলাম যে আই হ্যাভ গ্রাজুয়েটেড। ওকে, আই হ্যাভ গ্রাজুয়েটেড, GRADUATED। ওকে, আর এটা কি দিলাম? আই হ্যাড গ্রাজুয়েটেড, এই সেরি হ্যাড, এই সেরি হ্যাড, আই হ্যাড গ্রাজুয়েটেড, GRADUTED। ওকে, এই দুইটার ডিফারেন্সটা কি, ফিলিংসটা কি? যখন আমি বলতেছি আই হ্যাভ গ্রাজুয়েটেড, তখন যে গ্রামার বুঝে সে বুঝতেছে গ্রাজুয়েশন, অর্থাৎ 4 বছর ধরে সে অনার্স কমপ্লিট করলো। অনার্স কমপ্লিট করার ফলে সে জ্ঞানটা যে লাভ করছে, অর্থাৎ ফলাফলটা, তার জ্ঞানটা, এই জ্ঞান এর বর্তমানে এখনো অস্তিত্ব আছে, তার মানে সে গ্রাজুয়েট করছে, এবং গ্রাজুয়েট করার ফলে তার যেই জ্ঞানটা, সেই জ্ঞান বর্তমানে বিদ্যমান আছে। কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, ফলাফল এখনো বিদ্যমান আছে, তার মানে গ্রাজুয়েট যে করলো এই জ্ঞানটা তার এখনো বিদ্যমান আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর যখন বললাম আই হ্যাড গ্রাজুয়েটেড, এই যে পাস্ট পারফেক্টে যখন বললাম, তখন আপনি কি বুঝবেন? এই বেটা গ্রাজুয়েশন অতীতে করছিল, অতীতেই শেষ, গ্রাজুয়েশনের জন্য যে সেই জ্ঞানগুলো লাভ করছিল, ওই জ্ঞানের ওর মাথার মধ্যে নাই, সব জ্ঞান মাথা থেকে বের হয়ে চলে গেছে। তার মানে ওর এখানে নিট ফলাফল 0, গ্রাজুয়েশন করে কোনো কাজই হয়নি। ব্যাপারটা এরকম আর কি বুঝাবে। ওকে, সো এইগুলো হলো সেন্টেন্সের ফিলিংস, একদম ডিপ ফিলিংস, যেই ফিলিংস গুলো বুঝে বুঝে বাক্য লিখতে হয়। আমি যখন কোনো বাক্য লিখি সুন্দর মতো এগুলো বুঝে বুঝে লিখি, জানো, আমার মানে প্রত্যেকটা কথাগুলো একদম সিকোয়েন্সের সাথে মিলে যায়। তো আমি তো আপনাকে জাস্ট ইশারা দিতে পারবো, তাই না? বাকি জিনিসগুলো আপনার নিজের একটু কষ্ট করে রাইটিং এর টাইমে মাথায় চিন্তা করতে হবে, খুঁজতে হবে, আমি ওটার মুখে ওটাই দিতে পারবো, খাওয়াই তো দিতে পারবো না, রাইট? পারলে সেটাও আর কি করতাম। এই জিনিসগুলো যে আমি বার করছি, আমাকে কিন্তু একটা মেন্টর, একটা টিচার এত ডিপ জিনিস পড়ায়নি, কোনো অ্যাডমিশনে এত ডিপ জিনিস পড়ানো হয় না, এগুলো নিজের কষ্ট করে খুঁজে বের করতে হয়েছে, করে তারপর অনেক প্র্যাকটিস করতে 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 এরকম সুন্দর করে হয়তো আমি বলতে পারতেছি। বাট এর আগে আমি এটা পারতাম না। আপনি আমার প্রথম ক্লাস দেখলে দেখবেন এগুলো আমি কিছুই বলতাম না, খুব কম বলতাম। ধীরে ধীরে মানুষ এক্সপিরিয়েন্স হয়, সেখান থেকে আরো ভালো করে বলা হয়ে থাকে। সো আশা করি আপনার এই দুইটার মধ্যে মেইনলি ডিফারেন্স বুঝছেন। বাট এইখানে যদি আমি বলতাম শুধু আই গ্রাজুয়েটেড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে যদি বলতাম আই গ্রাজুয়েটেড, তখন ব্যাপারটা কি দাঁড়াইতো? তখন ব্যাপারটা দাঁড়াইতো যে বেটা পাস্ট ইনডিফিনিটে বলছে, আই গ্রাজুয়েটেড, পাস্ট ইনডিফিনিটে বলছে, পাস্ট ইনডিফিনিটে, তার মানে হ্যাঁ গ্রাজুয়েশনের জন্য ওর যে ফলাফলটা, জ্ঞান, ওই জ্ঞান বর্তমানে বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে, আমাদের কনফিউজ করতে চাই পাস্ট ইনডিফিনিট, নট শিওর, ফলাফল বর্তমানে বিদ্যমান থাকতে পারে নাও থাকতে পারে, 50-50 সম্ভাবনা, এই যে কনফিউজ করার জন্য আমি পাস্ট ইনডিফিনিট মারিয়ে দিলাম, শেষ।
এরকম করে আপনি যখন ভার্সিটি কোশ্চেন গুলো সলভ করতে যাবেন, এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আপনার অ্যান্সারে টিক মারতে হবে, নালে ধরা খেয়ে যাবেন। ভার্সিটি কোশ্চেন কিন্তু এগুলোর উপর ফোকাস করে করা হয়ে থাকে। ওকে, সো প্রেজেন্টের চারটা দেখলাম, পাস্টের চারটার ঝামেলা দেখলাম, এবার ফিউচারের চারটার ঝামেলা দেখলাম। তো ফিউচার কন্টিনিউয়াস কখন? অতীতকালে নর্মাল চলমান কাজ। পারফেক্ট কন্টিনিউয়াস কখন? সময় উল্লেখ করে চলমান কাজ। শুধু পারফেক্ট কখন? ভবিষ্যতে আপনি সময় উল্লেখ করে টার্গেট করে কোনো একটা বড় কথা বলে ফেলবেন, প্রেডিকশন দিবেন, সেই টাইমে ফিউচার পারফেক্ট হয়ে যায়। আর ফিউচার ইনডিফিনিট কখন ভাই? এই তিনটা টাইপ বাদে যত রকম ফিউচার বলবেন সব ইনডিফিনিটে হবে। মানে আপনি চলমান বলবেন না, প্রেডিকশন দিবেন না, সময় উল্লেখ করে চলমান কোনো কাজ করবেন না, এই তিন ধরনের কাজ বাদে আপনি যা করবেন সব ফিউচার ইনডিফিনিটে লিখবেন, সহজ কথা। বাট এই তিন ধরনের কাজের জন্য ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে ফিক্স করে দেওয়া আছে। এই হলো আপনার টেন্সের যে একটা বেসিক ওভারভিউ, যে রাইটিং স্কিল কিভাবে গ্রো করবেন। রাইটিং স্কিল মোটামুটি বলা যায়, এবং এটা আপনাকে অ্যাডমিশনের জগতে এমসিকিউ সলভ করতে অনেক বেশি এগিয়ে রাখবে। শুধু কি এতটুকুই ক্লাস ছিল? জীবনেও না, ক্লাস তো শুরুই করিনি, আমরা এখন সামনের দিকে যাবো, চলেন। ও আচ্ছা, এর মধ্যে কি কোনো কোশ্চিন আছে? অনেক সুন্দর, আই থিঙ্ক কেউ একটা কোশ্চিন করতে যাচ্ছেন, বলেন। কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। ইফ এনি কোশ্চেন্স অর কোয়ারিজ প্লিজ ফিল ফ্রি টু আস্ক হিয়ার। আচ্ছা, যেহেতু কোনো কোশ্চেন আসতেছে না, আমি ধরে নিলাম যে হিয়ার্স কোনো কোশ্চেন আমাদের মধ্যে আসলে এক্সিস্ট করতেছে না। এখন আমি কি নতুন করে আপনাকে চেনাবো যে সাবজেক্ট কিভাবে চিনতে হয়? এত সহজ যেগুলো আমি পড়ে এসে আবার চিনাবো? জীবনেও না। সাবজেক্ট চিনতে হয় দুই ভাবে। কোন দুই ভাবে? একটা হলো ভাই এইভাবে, আই ইট রাইস। এই সেম জিনিস আমি অনেকবার রিপিট করবো, বাট আপনার মনের মগজের মধ্যে যেন একদম ঝালাই হয়ে যায়। ওকে, কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের আগে যে অংশ থাকে পুরোটাকে সাবজেক্ট বলা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু কি ছিল? ভার্বের কাজ যে করে তাকে সাবজেক্ট বলা হয়। খাওয়ার কাজ আই করতেছে, তাহলে আই একটা সাবজেক্ট। এগুলো বলতে বলতে আমার জাস্ট মানে বিষায় গেছে, ভালো লাগে না এগুলো আর বলতে বলতে। হ্যাঁ, এতবার এগুলো জিনিসগুলো চিনাইছি। সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন কি চেনাইনি? অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট সবই তো চিনাইছি। সো এই সাবজেক্ট কেমনে চিনতে একটা আপনাদের জাস্ট আইডিয়া দিলাম। এইটা আজকে আর চিনানো আমি খুব প্রয়োজন মনে করতেছি না। নেক্সট ক্লাসে, নেক্সট স্লাইডে চলে আসেন। অ্যাফটার নেক্সট, যেমন ধরেন এইখানে আজকে আমি দুইটা কথা বলবো, যেই দুইটা কথা যদি আপনি ভুলে যান তাহলে আপনার অ্যাডমিশনের 50% প্রিপারেশন আজকেই শেষ হয়ে যাবে। অনলি সিঙ্গেল দুইটা কথা বলবো। কোন দুইটা কথা? নাম্বার ওয়ান, আমি যদি চলে আসি এক নাম্বার কথার মধ্যে, এটা হইলো যে নট কখনো একা একা বসে না একটা সেন্টেন্সে। কি? নট, এই নটই, নট না, এই ভাই নট মানে না, এই নট ওয়ার্ডটা কখনো একা একা বসে না। নট কখনো একা একা বসে না, কখনো একা একা বসে না। ওকে, তো কখন বসে? তো তো নট সবসময় অক্সিলারি ভার্বের সাথে বসে। লেখেন, নট সবসময় কোন ভার্বের সাথে বসে? অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্বের সাথে বসে, ভার্ব এর সাথে বসে। ওকে, এই একটা জিনিস আপনার মনে রাখতে হবে। দুই নাম্বার জিনিস বলেন, টেন্স আছে 12টা। 12টা টেন্সের মধ্যে কোন দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই? বলেন, নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নাই কোন দুটো টেন্সের? এনিওয়ান? ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটটা। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনি সব ভুলে গেলেও মুখস্থ রাখতেই হবে আজকে থেকে। এই দুইটা জিনিস যদি মনে রাখতে না পারেন তাহলে সামনের ক্লাসের দিকে যাওয়াই পাও। এমন একটা ব্যাপার, ছোট্ট একটা জিনিস বাট অনেক বড় ভূমিকা পালন করবে। প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট, এই দুইটার কোনো অক্সিলারি ভার্ব নাই। কেন নাই? ব্যাখ্যা তো দিতে হবে, সোনার ছেলে মেয়ে, ব্যাখ্যা দিতে হবে না? ব্যাখ্যা দিই, চলেন। আই ইট রাইস, আর এটা হইলো আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস, আপনিই বলেন, আমি বলবো না। এখানে কোনো অক্সিলারি ভার্বের চেহারা দেখেন? এই ইট খাওয়া, এই যে অ্যাট খাওয়া, এগুলো মেইন ভার্ব না? কোনো অক্সিলারি ভার্ব আছে? না, কোনো অক্সিলারি ভার্ব নাই। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এখন যদি আপনি আমাকে কোশ্চেন করেন, ভাইয়া হ্যাঁ মজা পাইছেন, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট কোনো অক্সিলারি ভার্ব থাকে না, কেন থাকে না এটা আমাকে একটু বলেন। না, এটাও আমি বলতেছি। এটা বলার আগে আমি তো কোশ্চেন আপনার উপরে ছুড়ে দিব। কিরকম কোশ্চেন? যে ভাইয়া আমি যখন গতদিন পড়াইলাম, গতদিন কি পড়াইছিলাম, গতদিন কিভাবে একটা টেন্স গঠন করতে হয় আমি আপনাকে এই জিনিসটা পড়াইছিলাম, আই থিঙ্ক মনে থাকা উচিত। সো এখান থেকেই আমরা আসলে কোশ্চেন করতে পারি আপনাদের যে, তো কেন, কি এমন হইলো যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব থাকে না? কি এমন হয়ে গেল? এই কোশ্চেনটা আমি আপনাদের করব, আপনি আমাকে আমাকে করার কে? তো এই কোশ্চেন যেহেতু করতেই হবে, সবগুলো টেন্সের যেহেতু আপনাকে আসলে জন্মকুণ্ডলী বুঝে দিতেই হবে, তো আমাদের যেই বেসিক ব্যাপারগুলো সেটা আমরা একটু আঁকাই।
কোন বেসিক ব্যাপারগুলো একটু আঁকাই নিব, এটা এই সাইডে রাখি। ওই যে ভার্বের যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলী আমরা একটু আঁকাই নিব, চলেন আঁকাই। ভার্বের কয়টা চেহারা থাকে? 6টা চেহারা থাকে। ভার্ব 0, ভার্ব 1, ভার্ব 2, তারপর ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। আমার নাম লিখতে হবে, লিখি চলেন। ভুলে গেলে তো আপনারা কি আর করা। বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম, তারপর পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, PARTICIPLE, ওকে। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, PRESENT, প্রেজেন্ট, PARTICIPLE, ওকে। আর এটা কি? ইনফিনিটিভ টু, INFTO, ওকে। এখন এইগুলো তো এখানে লিখলেই শেষ না, আপনাদের আবার ভার্বের চেহারাগুলো লিখে দিতে হবে, কারণ আপনারা তো এগুলো মনে থাকে না, আপনারা এগুলো ভুলে যান। চলেন ভার্বের চেহারাগুলো লিখি। বেস ফ্রম কি? ইট, ইএটি, ইট। প্রেজেন্ট ফ্রম কি? এস যুক্ত হয়। পাস্ট ফ্রম কি? অ্যাট। পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি? বেস ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ ইটের সাথে একটা ING, ইটিং। আর ইনফিনিটিভ ফর্মটা কি? টু ইট, টু ইএটি, ইট। এটা হলো আমাদের জন্মকুণ্ডলী, ওকে। এই যে প্রথম তিনটা, এই গ্রুপকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব, AFV। এই যে নিচের তিনটা, এই গ্রুপকে আমি কি বলবো? NFV, নন ফাইনাইট ভার্ব, তাই না? চলেন আমরা লিখি। বুঝতেছেন এমন কেন হচ্ছে? NFV সামথিং। মিশাই দিতে হবে, এটা খুব একটা ভালো মতো হইলো না, রাইট? দাঁড়ান, এটা আমি মিশাই দিই। এটা কারণ কাজে লাগবে, এমনও লাগবে অমনও লাগবে। জান নিলাম, আবার লিখি। NFV না, NFV। তো এইটুকুনে কারো রকম মনে কোনো ঝামেলা নাই। তো এখন এখানে যেই সোনার ছেলে কোশ্চিন করেছিলেন যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট ভাইয়া কেন মেইন অক্সিলারি ভার্ব থাকে না, তার জন্য দিস ইজ ফর ইউ। তো প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা ইংলিশ মিনিং কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল, সিম্পল সাধারণ, সিম্পল, PRESENT, প্রেজেন্ট টেন্স। এই টেন্স কেন জন্ম দেওয়া হয়েছে? বর্তমানে নর্মাল কাজগুলো করার জন্য এই টেন্সের জন্ম দেওয়া হয়েছে, তাই তো ব্যাপারটা, ওকে। খুব ভালো কথা। তো যখন সিম্পল প্রেজেন্ট টেন্স, আমার কি দরকার? একটা 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 সেন্টেন্স গঠন করার জন্য স্ট্রাকচার কি লাগে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এটা যখন লাগে তখন আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি। ফাইনাইট ভার্বে তিনটা চেহারা আছে, বেস ফ্রম, ভার্ব 1, ভার্ব 2। এগুলোকে ফাইনাইট ভার্ব বলা হয়। তো আমি যদি এইখানে বলি আই একটা সাবজেক্ট, তারপর এখানে একটা যদি ভার্ব 1 বসাই দিই, ভার্ব 1 একটা সাবজেক্ট প্লাস মূল ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আয়ের পর দিলাম হলো ইএটি, ইট, আইট। তারপরে দিলাম, আমার একটা সেন্টেন্স গঠন হয়ে গেছে। এখানে আমি একটা সাবজেক্ট পাইছি, একটা মূল ভার্বের ভার্ব 1 পাইছি, বা বেস ফর্ম যেটাই বলেন ভাই। ফাইনাইট তো না, ফাইনাইট নিয়ে আমার ঝামেলা। তারপর একটা দিলাম অবজেক্ট, RIC, রাইস, আইট রাইস। তো এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি। আমার তো কোনো অক্সিলারি ভার্ব প্রয়োজন হয় না, হয় ইনডিফিনিট টেন্স গঠন করার জন্য? হয় না ভাই। তাই আমরা এর মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আনি না। এবার যদি আমি পাস্ট ইনডিফিনিটের কথা জিজ্ঞাসা করে ফেলি, তখন কি করবো আমরা? হ্যাঁ ভাইয়া, পাস্ট ইনডিফিনিট তাকাও, এই ভার্ব টু দেখো কোন ফর্ম? পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। এটা কি একটা ফাইনাইট ভার্ব? হ্যাঁ ভাই, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমার অক্সিলারি ভার্ব প্রয়োজন পাস্ট ইনডিফিনিট বানানোর জন্য? না। আই প্লাস অ্যাট, এটি অ্যাট, মূল ভার্বের পাস্ট ফর্ম, প্লাস RIC, রাইস। অ্যাট হলো মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট ভার্ব, আই হলো একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট একটা মূল ভার্বের ফাইনাইট ভার্ব, ইকুয়াল এই সেন্টেন্সটা আমাদের ফুলফিল, পারফেক্ট, একদম পারফেক্ট সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নাই। এই জন্য এই দুইটা টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সবসময় মেইন ভার্ব থাকে। এখন ঝামেলা তাহলে এখান থেকে শুরু, ভাইয়া এটা তো কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা তো মেইন ভার্ব আছে। কিন্তু আপনি তো আমাদের একটা কথা বলে আসছিলেন, কি কথা বলছিলেন? ভাইয়া নট কখনো একা একা বসে না, আপনি আমাকে বলে আসছেন। তো নট আমি কি করে বসাবো? এগুলো তো কোনো ভাই অক্সিলারি ভার্ব নাই। তো আমি কেমনে নেগেটিভ বানাবো একটা সেন্টেন্সকে? হ্যাঁ, যেমন দেখেন, একটা আমার এখানে দেওয়া হলো আই ইট রাইস। যদি আমাকে বলে এটা আমাকে নেগেটিভ বানাই দেখা হতো, তখন আমি কি করবো? তখন আমি বিপদে পড়ে যাবো না? তখন তো আমি বিপদে পড়ে যাবো। ওকে, ঠিক আছে। তখন আমরা বললাম যে ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো অক্সিলারি ভার্ব নাই, তো নট তো একা একা বসে না, জোর করে হলে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, না ছাড়া তো আমার হবে না। সেই জন্য এরকম করে বললাম যে আই নট ইট রাইস, তো আর হয় না। তাহলে তুমি কি নিয়ে আসো? প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসো? ডু অথবা ডাজ নিয়ে আসো। এটাই এখানে লিখছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ নিয়ে আসতে হয়। এখন কথা, আই ইট রাইসকে নেগেটিভ বানাবা, এখন আয়ের পর ডু নিয়ে আসবা নাকি ডাজ নিয়ে আসবা? ভাই আই এলো আনা, আনা আসছে আরবি হরফ আই, ইংলিশ অ্যালফাবেট আই, আসছে আরবি হরফ আনা থেকে। তারপর যেহেতু আনা থেকে জিনিসটা আমাদের আসলো, আনা
ভার্বস লাইক সিঙ্গুলার বাট আচরণ করে প্লুরালের মতো, সব জায়গায় অস্তিত্ব থাকে। তার মানে একটা সাবজেক্ট দেখতে কোনো একটি ইম্পর্টেন্ট, আচরণ কেমনে করতে সেটা ইম্পর্টেন্ট। তাহলে আই যেহেতু প্লুরালের মতো আচরণ করতেছে, এরপর ভার্বটা কি হবে? এরপর ভার্বটা আমার প্লুরাল হবে। ওকে, তাই আমি ডু লিখলাম। ডু একটা অক্সিলারি ভার্ব, এবার এর সাথে একটা নট বসলো, আই ডোন্ট, তারপর ইএটি ইট, তারপর আর আই সি রাইস। এখন ব্যাপারটা যদি এরকম থাকতো, হি ইটস ম্যাঙ্গো, এটাকে যদি নেগেটিভ করতে বলতাম, ওকে হি হলো সিঙ্গুলার, এর সাথে ভার্বের কোন ফর্ম বসবে? সিঙ্গুলার ফর্ম বসবে। তো ডু তো জন্মগত ওয়ার্ড, এটা তো প্লুরাল। তাহলে ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। এই যে সিঙ্গুলার হইলো, হি ডাজ, তারপর একটা নট যুক্ত করতে পারবেন, হি ডাজেন্ট, তারপর কি বলবেন? ই এটি ইট, তারপর এম এ এন জিও, হি ডাজেন্ট ইট ম্যাঙ্গো, সে আম খায় না। এখন এখানে আপনার আরেকটা কোশ্চেন আছে, ভাইয়া হির পর ইটস ছিল, তো হি ডাজেন্ট ইট কেন হইলো? এস কই চলে গেল? হ্যাঁ, আপনি কি এটা বলবেন এই এস এখানে ডাস এস এর মধ্যে আসে? জীবনেও না, আমি এটা জীবনেও বলবো না। ব্যাপারটা কি জানো? দেখো, এই যে ডাস, এক্সট্রা করে একটা ভার্ব আসতেছে, আসতেছে না? আসতেছে। তো ডাস এখানে কিসের কাজ করতেছে? ডাজ করতেছে, এটা কিসের কাজ খেয়াল করো তো। হি একটা সিঙ্গুলার, ডাজও সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অলরেডি ঘটাই ফেলছে। তুমি খেয়াল করছো? অলরেডি ঘটাই ফেলছে। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেষ ভাই, আর এগ্রিমেন্ট ওইগুলো আমাদের মধ্যে নাই। তো তুমি আবার এখানে মেইন ভার্বের সাথে এস কেন বসাবা? তাহলে এটার মিনিং কি একটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে তো। এখানে আমাদের অলরেডি এগ্রিমেন্ট ঘটে গেছে। এই জন্য বলা হচ্ছে যে দেখো, হি ডাজেন্ট হয়ে যেহেতু গেছে, এরপর তোমরা এখানে বেস ফর্ম বসাই দাও। যেমন ব্যাপারটা এইখান থেকে কোশ্চেনটা অ্যাকচুয়ালি চলে আসে যে ভাই আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস, অ্যাট রাইস, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট নেগেটিভ বানান তো। তো এখানে পোলাপান বলে যে আই ডিডন্ট ইট রাইস, আই ডিড নট ইট রাইস, ইট আর আই সি। তো ঝামেলা চলেছে, ভাইয়া কি হলো? অ্যাডকে আপনি ইট কেন বানাই দিলেন? হ্যাঁ, সমস্যা কি? আহা, আই একটা সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তার জন্য জোর করে কি আনতে হয়? জোর করে একটা ডিড আনতে হয়। তো তুমি যে ডিড নিয়ে আসছো, তাহলে বলো আই মানে আমি, ডিড নট মানে হলো করি নাই, আর ইট মানে হলো খাওয়া, রাইস মানে ভাত। তাহলে আমি ভাত, আমি ভাত খাওয়ার কাজ করি নাই, এটা মিনিং আসতেছে। আর আই অ্যাট রাইস মানে কি? আমি ভাত খেয়েছি। ভাই, ডিড তো তোমার অলরেডি অতীতের মিনিং প্রকাশ করেই দিচ্ছে, ডিড দ্বারাই তো তোমার অতীত মিনিং দিয়ে দিচ্ছে। তোমার আবার এখানে অ্যাড বসানোর কি দরকার? হ্যাঁ, আই ডিড নট অ্যাট রাইস, তাহলে দুটো অতীত একসাথে হয়ে গেল না? মিনিংটা নষ্ট হয়ে গেল না? হ্যাঁ। তো এইখান থেকে তোমাদের বলা হয় যে এই যে তিনটা ভার্ব, ডু, ডাস, ডিড, এই যে তিনটা অক্সিলারি ভার্ব আছে, এই তিনটা অক্সিলারি ভার্ব যেহেতু বাস্তবে এক্সিস্ট করে না, এটা কি বাস্তবে এক্সিস্ট করতেছে? আপনি খেয়াল করে দেখেন তো। না। যখন আমি সেন্টেন্সটা নেগেটিভ বানাচ্ছি তখন আসতেছে জাস্ট মিনিং প্রকাশ করার জন্য। নর্মালি কিন্তু এর কোনো এক্সিস্টেন্সই নাই। আই ট্রাইস, কোনো কিছু এক্সিস্টেন্স আছে না। এগুলো সিউডো বা হিডেন অবস্থায় থাকে, সিউডো অবস্থায় থাকতেছে, কোন একটা বাক্যের মধ্যে হিডেন অবস্থায় থাকতেছে। এই জন্য এগুলোকে আরেকটা নামে বলা হয়, সেটা হলো যে সিউডো অক্সিলারি ভার্ব। কি অক্সিলারি ভার্ব? PSEUDO, সিউডো অক্সিলারি ভার্ব, UXILIARY, সিউডো অক্সিলারি ভার্ব। এই সিউডো অক্সিলারি ভার্ব গুলো কার মতো কাজ করে? মডেলের মতো কাজ করে, মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি। তো আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্ব আসলে কোনো ভার্ব না, ওটা একটা চিহ্ন, যেটা কিনা আপনার একটা বাক্যের কোন টেন্স হবে সেই রূপের পরিবর্তন ঘটায়। এটা ছিল হলো মডেল অক্সিলারি ভার্ব। এই জন্য আমরা মডেল অক্সিলারি ভার্বকে কখনো ফাইনাইটের মধ্যে ধরতাম না। এখানেও সেম, আপনি কখনো বলতে পারবেন না ডিডেন্ট একটা ফাইনাইট ভার্ব, ইট একটা ফাইনাইট ভার্ব, নো। কারণ এগুলোকে সিউডো অক্সিলারি বলা হয়, আর সিউডো অক্সিলারি কার সাথে সম্পর্কযুক্ত? মডেল অক্সিলারির সাথে সম্পর্কযুক্ত। তাই তোমার বলতে হবে হয় ডিডেন্ট ইট একত্রে ফাইনাইট ভার্ব, অথবা তুমি কি বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে শুধুমাত্র ইটটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ ডিডেন্ট কে আলাদা করে ফাইনাইট বলার বা ডু, আবার তুমি এই যে ডু বা ডাস এইগুলোকে আলাদা করে ফাইনাইট বলার কোনো রকম রাইটস তোমার নাই। সহজ কথা একেবারে। এই যে এদিকে তাকাও, আই ইট রাইস, এখানে কি আছে? আই ডোন্ট ইট রাইস। তুমি কি বলবা ভাই ডু একটা ফাইনাইট ভার্ব, ইট একটা ফাইনাইট ভার্ব? নো ভাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্বই নাই। তুমি জোর করে নিয়ে আসছো জাস্ট মিনিংটা ঠিক রাখার জন্য, কারণ নট কখনো একা একা বসতে পারে না। তো ডনকে তুমি আলাদা করে ফাইনাইট কেমনে রেখে তুমি জোর করে নিয়ে আসছো? তাই তোমার বলতে হবে হয় ডন্ট ইট একত্রে ফাইনাইট ভার্ব, অথবা শুধুমাত্র ইট ফাইনাইট ভার্ব। তোমার এইভাবে বলতে হবে। আবার এখানে দেখো কোশ্চিন করছে, ডু আই ইট রাইস, কোশ্চিন করছে ভাই, তাহলে দুই একটা ফাইনাইট ভার্ব, ইট একটা ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব হইলো না? না ভাই, ডু নামক কোনো অক্সিলারি ভার্বের চিহ্ন আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে? না। আমরা তো প্রথমেই প্রমাণ করে দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে কোনো অক্সিলারি ভার্ব নাই ভাই। এখন একটা সেন্টেন্সকে তখন নেগেটিভ বানাবা, একটা সেন্টেন্স যখন নট নিয়ে আসবা, এই নট কখনো একা একা বসতে পারে না, এর জন্য যত ঝামেলা।
যেহেতু নট কখনো একা একা বসতে পারতেছে না, বা একটি সেন্টেন্সকে ইন্টারগেটিভ বানানোর জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনতে হয়, এই সেন্টেন্সে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তো আমরা ব্যতিক্রম কি করতে পারি, একটা এক্সট্রা কি একটা ওয়ে ক্রিয়েট করতে পারি। সেই জন্য ক্রিয়েট করলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ নিয়ে আসতে হয়, আর পাস্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব হিসেবে কি নিয়ে আসতে হয়, ডিড নিয়ে আসতে হয়। এই আর কি ব্যাপার। তো আমি যখন নেগেটিভ বানাচ্ছি তখন এর অস্তিত্ব বা এক্সিস্টেন্সটা সেন্টেন্সের মধ্যে আসতেছে। এখনই যদি আমি বাদ দিয়ে ফেলি তখন এটার আর কোনো এক্সিস্টেন্স আমার সেন্টেন্সের মধ্যে থাকবে না। তাই এগুলোকে আমি কখনো আলাদা করে ফাইনাইট হিসেবে কাউন্ট করতে পারবো না। আমার হয় বলতে হবে ডু ইট, দুটা একত্রে ফাইনাইট ভার্ব, অথবা শুধু ইটটা ফাইনাইট ভার্ব, অথবা ডুকে যদি জিজ্ঞাসাই করে আপনার বলতে হবে যে এটা আমার সিউডো অক্সিলারি ভার্ব, লাইক অ্যাস মডেল অক্সিলারি ভার্ব। এইভাবে আপনার চালাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। না হলে আপনি স্ট্রাকচার একদম ধ্বংস করে ফেলবেন। সবগুলো একইভাবে গঠন করা হয়েছে, খেয়াল করে দেখেন। আম হি ইটস ম্যাঙ্গো, সে আম খায়। তো নেগেটিভ বানাইতে হবে, হি সিঙ্গুলার, তাই এখানে ডাজ আসছে। হি ডাজেন্ট, তারপরে ইট ম্যাঙ্গো। বললামই তো ডাজেন্ট এগুলো যেহেতু মডেল অক্সিলারির মতো কাজ করতেছে কিছুটা, তাহলে মডেল অক্সিলারির পর ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়, তাই এখানে এখানে বেস ফর্মটা চলে আসছে, হি ডাজেন্ট ইট ম্যাঙ্গো। আপনি কি শুধু এখানে ডাজেন্টকে আলাদা করে ফাইনাইট বলতে পারবেন? জীবনেও না, এর তো কোনো জন্মই ছিল না ভাই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ বানানোর জন্য আসছে, তাই না? তো এটা আমি আলাদা করে ফাইনাইট বলতে পারবো না। হয় বলতে হবে ডাজেন্ট ইট একত্রে ফাইনাইট ভার্ব, অথবা শুধুমাত্র ইট ফাইনাইট ভার্ব। এর বেশি আপনি এখানে কোনো কথাবার্তা বলতে পারবেন না। এই তো সেম এখানে ইন্টারগেটিভ বানাইছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে আমাদের কি ছিল, এই যে হি ডাজেন্ট ইট ম্যাঙ্গো, বানাইছে কি ইন্টারগেটিভ, ডাজ হি ইট ম্যাঙ্গো, এরকম কিছু বলতেছে। তো আপনি ডাজ ইটা আলাদা করে ফাইনাইট বলবেন? জীবনেও না। কেমনে বলতে পারবেন আপনি বলেন? আমার তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজের কোনো এক্সিস্টেন্সই ছিল না, ইন্টারগেটিভ বানাইতে হবে, অক্সিলারি ভার্ব সামনে আগে আনতে হয়, অক্সিলারি ভার্ব নাই, জোর করে একটাকে এনে আমি ধরায় বসাই দিছি। তো ব্যাপারটা এরকম হয়ে গেল না? ধরেন আপনার বাবার 100 বিঘা সম্পত্তি আছে, হ্যাঁ। এখন আপনার বাবার, আপনি একমাত্র সন্তান, আপনার বাবার খুব ইচ্ছা আর একটা সন্তান নিবে, বাট কোনো কারণে হচ্ছে না। এটা আল্লাহ প্রদত্ত একটা ব্যাপার, হচ্ছে না সাপোজ, হ্যাঁ। তো তিনি কি করলো, একটা বাচ্চাকে দত্তক নিয়ে আসলো, দত্তক নিয়ে এসে তিনি তার আরেক সন্তানের স্যাটিসফ্যাকশনটা ফুলফিল করলো। তার মানে যখন সম্পত্তির ভাগ হবে আপনি কি তাকে দিবেন যে আরে কি শখ, উড়ে এসে জুড়ে বসছো, কোনো কিছু নাই, কিছু নাই, তুমি সম্পত্তির ভাগ নিতে আসতেছো, এটা কি কখনো দিব? জীবনেও কখনো দিব না। তো ব্যাপারটা এরকম, ডাজের কোনো এক্সিস্টেন্সই নেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, তুমি উড়ে এসে জুড়ে বসে ফাইনাইট দাবি করতেছো, মামার বাড়ি আবদার পাইছো, এটা কখনো ফাইনাইট হতে পারে না। এটা সিউডো অক্সিলারি ভার্ব, যেটা এখানে মডেলের মতো কাজ করে। তো হয় দুটো একত্রে বলো, ডাজ ইট একত্রে ফাইনাইট ভার্ব, অথবা বলো যে শুধুমাত্র ইট ফাইনাইট ভার্ব। এছাড়া ভাই তোমার এক্সট্রা কোনো রাইটস এখানে নাই, সরি, উই আর সরি। তো এইভাবে আসলে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হয়ে গেল। আর আগে যে পার্সনের ব্যাখ্যা দিয়েছিলাম, আই উই ফার্স্ট পার্সন, আই 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 সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আর কেন আপনার এখানে ভার্বটা প্লুরাল বসতেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসে, এই জিনিসগুলো আপনাকে আগেই দেখানো শেষ। এই যে দা সানের সাথে রাইজেস কেন বসছে, দা সান সিঙ্গুলার, এর সাথে ভার্বও সিঙ্গুলার হবে। আমি না বলে দিলাম ভার্বের বেস্ট ফর্ম জন্মগত প্লুরাল, বেস্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়ে সেটা না সিঙ্গুলার হয়ে যায়। আপনি কি এগুলো ভুলে যান? এগুলো ভুলে গেলে হবে না। তো এইভাবে এগ্রিমেন্টটা গঠন করলো, কিন্তু আয়ের ক্ষেত্রে কেন হলো না, ইউ এর ক্ষেত্রে কি হয়, এগুলো গত 3টা ক্লাসে আমি রিপিট করছি। তো আজকে রিপিট করে আজকে ক্লাস বড় করার কোনো মানেই আমি এখানে দেখতেছি না। একটু ছিল আমার প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যাখ্যা, প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কিত যা যা বলার ছিল। এখন অন্য কেউ হইলে আমি জানি না এই সংজ্ঞা মুখস্থ করে ছেড়ে দিতে হয়তো, বাট এটা আপনাকে আমার পড়ায় কোনো লাভ নাই, লস প্রজেক্ট। সো এই জন্য আমরা যেটা আমাদের মেইন পার্ট সেদিকে আমরা আসলে ফোকাস করার চেষ্টা করেছি। প্রথমে আমরা ধারণা দিয়েছি হলো লেখার ক্ষেত্রে কি হয়, তারপর প্রত্যেকটা ডিপলি ভাঙতেছি, একদম জন্মসূত্র জন্মকুণ্ডলী গুলো জানার চেষ্টা করতেছি। রাইট, নেক্সট স্লাইডে চলে আসি। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সের জন্ম কেমনে হয়েছে, সবগুলো জন্মকুণ্ডলী আমরা একসাথে এক্সপ্লেন করি, তাহলে আমরা লাস্টে ক্লাস একদম ডিরেক্ট শেষ করে দিতে পারবো। ওকে, সাদা স্লাইড নিয়ে আসলাম জন্মকুণ্ডলী এক্সপ্লেন করার জন্য। এখন সবগুলো টেন্সের জন্ম দিব আমরা, খুব সহজ, একসাথে 3টা করে জন্ম দিব। কন্টিনিউয়াসটা শুরু করি, গতদিন যেটা বলছিলাম। ওকে, কন্টিনিউয়াস টেন্সের নাম কি ভাই? প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ, PROG, এটা নিচে কি করে, নিচে যাও, SIVE, প্রোগ্রেসিভ, TENSE। ওকে, প্রোগ্রেসিভ টেন্স। প্রোগ্রেসিভ মানে কি? চলমান। খুব ভালো, বুঝতে পারছো তুমি। চলমান মানে কি? যেহেতু আমার প্রোগ্রেসিভ মানে আমি চলমান বলতেছি, চলমান মানে কোনো কাজ চলতে হবে, কন্টিনিউয়াস, এটা হলো চলমানের মিনিং। তার নাম কি? ধরেন যখন প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, এইভাবে টেন্স গুলো হয়। ওকে, তো আমি মহাযন্ত্রণায় পড়লাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বানাবো। আই, আয়ের পর আমি কি দিচ্ছি এখানে, আয়ের পর তো খুব ঝামেলা, কি করবো আমরা এখন? আমার ফাইনাইট ভার্বসের একটা সেন্টেন্স হতে পারবে না, সেন্টেন্সের গঠন হলো যে আমার একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, এ তো মহাযন্ত্রণা। আমার কেন মহাযন্ত্রণা? আমি এখানে টেন্সের জন্মকুণ্ডলী দেখতেছি ভার্বের,
বেস ফ্রম ইট কন্টিনিউয়াস ফ্রম না, ভার্ব ওয়ান কন্টিনিউয়াস ফ্রম না, ভার্ব টু পাস্ট ফ্রম। আরে ফাইনাইটের মধ্যে কন্টিনিউয়াসটা কোথায়? তো আমি যদি ঠাস করে এগুলো মানে কিন্তু তারপর দেখছি ভার্ব থ্রি হলো ইটেন, ভার্ব ফোর হলো ইটিং, এই যে এটা কন্টিনিউয়াস। তারপর আমি আবার একটু বোর হয়ে গেলাম, কি রে ভার্ব ফোর তো নন ফাইনাইট ভার্ব, তাহলে আমি ডিরেক্ট আই ইটিং রাইস কেমনে বলবো? এটা তো কখনো বলা সম্ভব না, আমি তো মহা ঝামেলায় পড়ে গেলাম। তাহলে কি করব কি করব কি করব? তখন চিন্তা করলাম এটা তো প্রেজেন্টেড টেন্স, তো প্রেজেন্ট হিসেবে এখানে ভার্ব ওয়ান বসা না, বি ভার্বের ভার্ব ওয়ান কি হয়, অ্যামিজার হয়, তো বসা। আর পর এম অথবা ইজ অথবা আর, এবার সেন্টেন্স স্ট্রাকচার ফুলফিল হয়েছে, ইয়েস। আর একটা সাবজেক্ট অ্যামিজার একটা মূল ভার্বের ভার্ব ওয়ান ফাইনাইট ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার ফুলফিল হয়ে গেল। এখন আমার নন ফাইনাইট আমি 100টা বসে নাকি 200টা বসে নাকি বসাই না, আমার ইচ্ছা ভাই। আমি কোন টেন্সের জন্ম দিচ্ছি? প্রোগ্রেসিভ টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তাই আমি এখানে ভার্ব ফোর রূপ নিয়ে নিলাম। ভার্ব ফোর কি হয়? ইটিং হয়, EATING। তাহলে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের ভার্ব ফোর প্লাস অবজেক্ট, কন্টিনিউয়াস টেন্সের জন্ম শেষ। আর কি বানাবো এখানে? শেষ, কন্টিনিউয়াস টেন্স এভাবে হয়ে গেল। ভাইয়া এটা পাস্ট বানায় দেখান তো বাবা, পাস্ট বানায় আমার আবার দেখাইতে হবে? বলো, যদি তুমি এটাকে পাস্ট টেন্স বলতে চাও, পাস্টের ফাইনাইট ভার্ব দেখাইতে হবে না? ভার্ব টু মানে কি? ভার্ব টু মানে পাস্ট ফর্ম, এটা কি ফাইনাইট ভার্ব না? মূল ভার্বের ভার্ব টু ফাইনাইট না? হ্যাঁ। এটার বি ভার্বের ভার্ব টু কি হয়? ওয়াজ ওয়্যার হয়। এই তো তুমি আমার ব্যাপারটা ধরতে পারছো ভাই। দেখো, কি রে ভাই লেখেন না কেন? একটু ওয়েট করি। ওয়াজ অথবা অয়ার হয়, মেকানিজম মিলছে, মেকানিজম মিলছে। দেখো, আর একটা সাবজেক্ট, তারপর ওয়াজ এর একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার ফুলফিল হয়ে গেছে। তারপর নন ফাইনাইট আমার যা ইচ্ছা তাই আনতে পারবো, পাস্টের প্রোগ্রেসিভ বানাইতে হবে, তাই ভার্ব ফোর নিয়ে আসি। আমার ইচ্ছা, আমার ইচ্ছা আমি আনবো। এখন তুমি যদি বলো যে তুমি এই ভার্ব ফাইভ যেটা ইনফিনিটিভ টু, এটা ব্যবহার করা হয় যে কোনো কিছুতে প্রেসার ক্রিয়েট করার জন্য, রাইট? কোনো কিছুতে আসলে কি বলার জন্য, এক্সাগারেট করার জন্য, প্রেসার ক্রিয়েট করার জন্য ভার্ব ফাইভ ইউজ করা হয়, ধাক্কা দেওয়ার জন্য ভার্ব ফাইভ ইউজ করা হয়, ইনফিনিটিভ টু ইউজ করা হয়। তুমি যদি বলতে চাও যে আই এম আই এম টু ইট রাইস, এটাও হতো। এটা কোনো নতুন টেন্সের নাম দাও, কি নাম দিবা? বলতে পারো যে প্রেজেন্ট ইনথসিজম টেন্স, তুমি নাম দিলা। তুমি পরবর্তীতে যদি বিজ্ঞানী হও, টেন্সকে 12 প্রকার থেকে তুমি 20 প্রকার বানাও, আমার তো কোনো সমস্যা নেই, হতেই পারে। সাবজেক্ট ফাইনাইট ঠিক আছে, নন ফাইনাইট হিসেবে আমি যা বসাবো ওটা যদি আমার সোসাইটিতে একসেপ্টেবল হয় তাহলেই হবে। যেই 12 প্রকার টেন্স আছে এগুলো আমার সোসাইটিতে একসেপ্টেবল। আই অ্যাম টু ইট রাইস, এটা কেমন একটা ব্যাখ্যাপ্পা জিনিস, এটা সোসাইটিতে এখন একসেপ্টেবল হয়নি। তুমি কি মনে করছো এই চিন্তা শুধু আমি একাই করছি, অন্য কেউ করেনি? হাজার হাজার মানুষ এগুলো চিন্তা করে গেছে। সো যদি কখনো সম্ভব হয় নতুন টেন্সের জন্ম হবে, এই তো। ফাইন। ভাই এটা আমার পোষাচ্ছে না, আমার ফিউচার কন্টিনিউয়াস কেমনে জন্ম হয় একটু দেখাই দেন ভাই। ফিউচার একটা চিহ্ন বলতো, শ্যাল বা উইল, লাইক আর পর উইল বা শ্যাল, এটা হলো ফিউচারের চিহ্ন, এটা তো দিতেই হবে, কোনো মাপ আছে? না। এখন এটা লিখে চুপ করে বসে থাকলে হবে? না। এটা কি আমার কোনো ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে? না, এটা তো একটা চিহ্ন। তাহলে আমার ফিউচার একটা ফাইনাইট ভার্ব দিতে হবে না? হ্যাঁ, একটা ফিউচারের ফাইনাইট ভার্ব দিতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা ফুলফিল হয়ে যাবে। ফাইনাইট ভার্ব কি দিবি? ফাইনাইট ভার্ব কি দিব কি দিব কি দিব, আমি টেনশনে পড়ে গেছি। তখন চিন্তা করতেছি, এই যে অ্যামিজার বেস ফর্ম কি, অ্যামিজারের বেস ফর্ম, অ্যামিজারের বেস ফর্ম কি হয়? অ্যামিজারের বেস ফর্ম আমাদের বি হয়ে যায়। তখন আমি এই চিন্তা করতেছি, তারপর ভাবতেছি শ্যাল উইল তো মডাল অক্সিলারি ভার্ব, এরপরে তো আমার এমনিও প্রেজেন্ট ফর্ম বসবে না, মডাল অক্সিলারি ভার্বের পর তো ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তারপর এরকম করে আমরা এখানে বি দিয়ে দিলাম, যে তাহলে কি হইলো, আই উইল বা শ্যাল, তারপর এখানে একটা বি দিলাম, ওয়েট করেন আসুক, বি বি দিলাম, হলো স্ট্রাকচার মিললো। আই একটা সাবজেক্ট, বি একটা মূল ভার্বের বেস ফর্ম, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, শ্যাল উইল হলো ফিউচারের চিহ্ন। তাহলে আমার সেন্টেন্সটা মিলে গেছে, মিলছে? মিলছে। এবার তুমি কন্টিনিউয়াস বানানোর জন্য কি করবা? একটা মূল ভার্বের ভার্ব ফোর বসাই দিবা, কারণ তুমি কন্টিনিউয়াস বানাইতে চাও। তাই এটার স্ট্রাকচার এমন হয়, আই উইল বা শ্যাল, তারপরে বি অর্থাৎ বেস ফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব, এফ এটা একটা ফাইনাইট ভার্ব, তারপর নন ফাইনাইট হিসেবে আমি মূল ভার্বের ভার্ব ফোর নিই, অর্থাৎ কন্টিনিউয়াস বানাইতে চাচ্ছি, এই জন্য আমরা মূল ভার্বের ভার্ব ফোর নিই। এভাবে ফিউচার প্রোগ্রেসিভ বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে জন্ম হয়ে যায়। আশা করি টেন্সের স্ট্রাকচার গুলো কষ্ট করে মুখস্থ করতে হবে না, জন্মকুণ্ডলী যদি আপনি বুঝতে পারেন। ফাইন, ওকে। এতটুকু কি শেষ? না। তো আমরা এতক্ষণ কিসের স্ট্রাকচার গুলো শিখলাম? প্রোগ্রেসিভ স্ট্রাকচার শিখলাম। ইনডিফিনিট স্ট্রাকচার কি আমি আবার শিখাবো? কেন শিখাবো, চলো তাও শিখাই। বাচ্চা পোলাপান, আই ড্যাশ রাইস, ওকে বাবা, আই ড্যাশ রাইস। ইনডিফিনিট বা সিম্পল টেন্স মানে কি? সাধারণ। তুমিই দেখো, এই দেখো ভার্ব ওয়ান দেখো ফাইনাইটের মধ্যে আছে, এই দেখো ভার্ব টু ফাইনাইটের মধ্যে আছে, তাহলে তুমি বলো আই ইট রাইস বলবা না? হ্যাঁ। তারপর এখানে বলো নিচেটা কি বলবো, ভার্ব টু ফাইনাইটের মধ্যে আছে ভাই, দেখ আই অ্যাট রাইস, এই যে অ্যাট মূল ভার্বের ভার্ব টু সেন্টেন্সটা ফুলফিল, এই যে মূল ভার্বের ভার্ব ওয়ান সেন্টেন্সটা ফুলফিল, রাইস। ফিউচার টেন্স বসাবা বাবা, কি শখ! ফিউচার টেন্স বসাবা, তাহলে শ্যাল উইল নিয়ে আসো, ফিউচারের চিহ্ন আনো, উইল বা শ্যাল আনলাম। আনার পর কি করবা? আনার পর শ্যাল উইলের পর কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, বসা বেস ফর্ম। আই উইল ইট রাইস বল, বেস কয় নাম্বার? ভার্ব জিরো। ভার্ব জিরো মানে কি?
ভার্ব জিরো মানে একটা ফাইনাইট ভার্ব, স্ট্রাকচার মেলে আর একটা সাবজেক্ট ইট একটা ফাইনাইট ভার্ব, শ্যাল উইল হলো চিহ্ন, তারপর আর আই সি রাইজ বসবে, শেষ। এভাবে আমরা ইনডিফিনিট স্ট্রাকচার বানাই ফেলছি। ওকে ভাই, এগুলো আমার ভালো লাগতেছে না, আমাকে একটু ফিউচার স্ট্রাকচার বানাই দেখান তো। ফিউচার স্ট্রাকচার লাগবে না, চলো ফিউচার স্ট্রাকচারে যদি চলে আসি, কোনটা স্ট্রাকচার আসে, মানে পারফেক্ট স্ট্রাকচার, সরি, প্রেজেন্ট পারফেক্ট আসবে, পাস্ট পারফেক্ট আসবে, ফিউচার পারফেক্ট আসবে, তো পিপিএফ, তো P1 P2F, P1 মানে প্রেজেন্ট, P2 মানে পাস্ট, আর ফিউচার মানে তো ফিউচার, তো আর কোনো ঝামেলা নাই। ওকে, এগুলো আমরা এখন পারফেক্ট টেন্স স্ট্রাকচার বানাবো, চলেন। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, প্রেজেন্টও থাকবে পারফেক্টও থাকবে। ওকে, লিখ, আই নিলাম, ওয়েট, কি রে ভাই ঝামেলা কি, ওয়েট জাস্ট এ সেকেন্ড, ওয়েট, এই জিনিস 14,000 টাকা দিয়ে কিনলাম, আজকেই সমস্যার সৃষ্টি হয়ে গেল, জাস্ট এ সেকেন্ড, একটু ওয়েট করি আমরা। ওয়েট, আচ্ছা, আপনারা জিনিসগুলো একটু দেখে নেন, হ্যাঁ, তার মধ্যে এটা আমি ঠিক করে নিচ্ছি, সমস্যা নেই। ওকে, আই থিঙ্ক ঠিক হয়ে গেছে, আই ডোন্ট নো, অ্যাজ অ্যাজ ফার অ্যাজ মনে হয় না ঠিক হয়েছে। কলম কি নষ্ট হয়ে গেল, দাঁড়ান একটু, আমরা এটা একটু পজ করে নেই, সমস্যা নাই। এই পয়েন্টে ছিলাম, এখানে আবার কষ্ট করে লিখতে হবে, এগুলো এগুলো মিশাই ফেলছি ভুল করে, সরি। চলেন লিখি এবার, একটু স্পিডে লিখি, হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে। ভার্ব জিরো, ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ। তো ভার্ব জিরো কি ছিল, ইট ছিল, ভার্ব ওয়ান ইটস ছিল, ভার্ব টু কি ছিল, অ্যাট ছিল, ভার্ব থ্রি কি ছিল আমাদের, ইটেন ছিল, ভার্ব ফোর ইটিং ছিল, ITING, ভার্ব ফাইভ কি ছিল বাবা, টু ইট ছিল, এইরকম আমাদের কিছু ছিল। তো প্রথম তিনটাকে আমরা ফাইনাইট বলতাম, পরের তিনটাকে কিছু না, আসলে নন ফাইনাইট বলতাম, নন ফাইনাইট বলতাম। ওকে, এবার আমাদের আমাদের অস্তিত্বের উপর কোশ্চেন চলে আসছে কি ভাই, বুঝছি আপনি এগুলো পারেন, তো আমার একটু পারফেক্ট টেন্স স্ট্রাকচার বানাই দেখেন না। পারফেক্ট টেন্স বানাবো, P1F, P2 আর F এরকম দিছিলাম। তো প্রেজেন্ট পারফেক্ট বানাই, চলো, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট বানাবো বাবা। ওকে, প্রেজেন্ট পারফেক্ট মানে কি, কোন কোন রূপ থাকবে, লেখাই আছে প্রেজেন্ট রূপ থাকবে, পারফেক্ট রূপ থাকবে, তো লেখ। আই একটা দিলাম সাবজেক্ট, ফাইনাইট বানাইতে হবে, পারফেক্ট দেখ, ভার্বের ভার্ব থ্রি নন ফাইনাইটের মধ্যে আছে, তো মহা যন্ত্রণা, তাহলে ফাইনাইট কই পাবো, প্রেজেন্টের একটা ফাইনাইট রূপ নিয়ে আসলাম, কোন রূপ নিয়ে আসবো, আর একটা প্রেজেন্ট ফর্ম নিয়ে আসলাম, হ্যাভ বা হ্যাজ নিয়ে আসলাম, আই হ্যাভ অথবা হ্যাজ, যেটা আর কি হয়, হ্যাভ অথবা এইস এস হ্যাজ। ওকে, তারপর কি বললাম, তারপর এই দেখেন আর একটা সাবজেক্ট, হ্যাভ এজ হলো মূল ভার্বের ভার্ব ওয়ান অর্থাৎ ফাইনাইট ভার্ব। ওকে, একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনাইট পাইছি, এরপর যা আসবে সব নন ফাইনাইট, আমি ইচ্ছা যেটা মতো আনতে পারবো। বানাবো কি, পারফেক্ট টেন্স, পারফেক্ট রূপ কোনটা, থ্রি, তাহলে কি আনবো, ভার্ব থ্রি আনবো। ভার্ব থ্রি কি হয়, ইটেন, ইটেন একটা মূল ভার্বের ভার্ব থ্রি, এটা কোন ভার্ব, এটা একটা NFV, NFV মানে কি, এটা আমাদের একটা নন ফাইনাইট ভার্ব, তারপরে একটা অবজেক্ট আন, আই হ্যাভ বা হ্যাজ ইটেন, তারপরে অবজেক্ট আনলাম, রাইজ বা সামথিং এটসেট্রা, আইনা দিলাম। ভাইয়া পাস্ট পারফেক্ট বানাই দেখেন না, বল, এই যে সাবজেক্টের ঠিক কাছের ভার্বটা কি হয়, আমাদের ফাইনাইট ভার্ব হয় না, তো আই হ্যাড দিলাম, তারপর দিলাম হলো ইটেন, আই হ্যাড ইটেন, তাহলে হ্যাড এখানে কয় নম্বর রূপ, হ্যাড এখানে 2 নম্বর রূপ, কারণ সাবজেক্টের সবচেয়ে কাছেরটা ফাইনাইট ভার্বের, গতদিনকে আমি শিখাইনি, ভার্বের ক্লাসে শিখাইছি, একটা সাবজেক্ট পেয়েছি, একটা ফাইনাইট ভার্ব পাইছি, তারপর এটা কি, ভার্ব থ্রি মানে কি, নন ফাইনাইট ভার্ব, তারপরে কি হবে, অবজেক্ট হবে, মিলে সাবজেক্ট প্লাস হ্যাড মানে পাস্ট ফর্ম, আর ইটেন কি হলো, পারফেক্ট, এই যে পাস্ট পারফেক্ট টেন্স, এইভাবে পাস্ট পারফেক্ট হলো। ভাই ফিউচার পারফেক্ট বানাই দেখান, আহা, প্রেজেন্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট, মাঝখানে চিহ্ন বসাই দে না ভাই, শুধু উইল বসাই দে, উইল, উইলের পর তো বেস ফর্ম হয়, তাহলে আর হ্যাজ হওয়া সম্ভব না, তখন কি হয়, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ, মূল ভার্বের ভার্ব ফ্রি প্লাস অবজেক্ট, কেন হয়, সাবজেক্ট প্লাস উইল ফিউচারের চিহ্ন, তারপরে আমার একটা ফাইনাইট ভার্ব লাগবে না, হ্যাঁ ফাইনাইট ভার্ব লাগবে না, তো এই জন্য হ্যাভ নিলাম, বেস ফর্ম নিলাম, ফাইনাইট ভার্ব মিলে গেল, তারপর এটা নন ফাইনাইট দিলাম পারফেক্ট বানানোর জন্য, কারণ ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট মানে কি, ফিউচার ফর্ম লাগবে, প্রেজেন্ট ফর্ম লাগবে, পারফেক্ট ফর্ম লাগবে, এইভাবে ফিউচার পারফেক্ট গঠন করা হয়। ফিউচারে তো আলাদা কোনো স্ট্রাকচার নেই, প্রেজেন্টের সাথে শ্যালো উইল বসে যে ফিউচার বানানো হয়, এই জিনিসটাকে আমরা বলে দিছিলাম না, হ্যাঁ এই জিনিসটা আমরা বলে দিছিলাম। সো
দ্যাটস অল ওভারভিউ। এখন একটা কোশ্চেন আছে, ভাইয়া আপনার ইচ্ছা হচ্ছে আপনি এখানে হ্যাভ আনতেছেন অক্সিলারি ভার্ব হিসেবে, কেন আনতেছেন, কি সমস্যা, অন্য কিছু কেন আনতেছেন না, বা কন্টিনিউয়াসে কেন অ্যামিজার আনতেছেন? এগুলো উত্তর আমি কতদিন দেই নাই। হ্যাভ মানে হলো ভোগ করা, আমার ভোগ করা মিনিং প্রয়োজন। আই হ্যাভ ইটেন রাইস, আমি এই মাত্র কাজটা ভোগ করেছি, বলা হচ্ছে প্রেজেন্ট কোনো কিছু এই মাত্র সম্পূর্ণ করা হয়েছে, এরকম আমার একটা মিনিং এস্টাবলিশ করতে হবে। ওই মিনিং এস্টাবলিশ করার জন্য আমরা হ্যাভ মিনিংটা আনতেছি। হ্যাভ মানে ভোগ করা, ইটেন মানে খাওয়া। তার মানে ভোগ করে খাওয়ার কাজ এইমাত্র কমপ্লিট করেছি, যে ভোগ করে খাওয়ার কাজ। তো ভোগ করার মিনিং বা পাওয়া, লোভন করা, এই মিনিংটার জন্য আমরা পারফেক্টে হ্যাভ নিয়ে আসি। ভাইয়া কন্টিনিউয়াসে কেন ই জানেন ভাই, আমি যারে এক্সট্রা কোনো মিনিং নাই, বুঝছো? দেখ ব্যাপারটা এরকম। আই ইটিং রাইস, আই ইটিং রাইস হলো কি আমি ভাত খাচ্ছি। আই এম ইটিং রাইস মানে কি, এটা হলো আমি ভাত খাচ্ছি। জাস্ট আমার সেন্টেন্সটাকে স্ট্রাকচারাল করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বে পরিণত করার জন্য আমরা এখানে কি আনি, আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসি। না স্যার এটা আমার কোনো প্রয়োজনই নাই ভাই, জাস্ট স্ট্রাকচার করার জন্য নিয়ে আসতেছে, আর কোনো কাজের জন্য আমি করতেছি না। আইডিং রাইজ বলে তো হবে না, নন ফাইনাইট স্ট্রাকচার গঠন করা যায়, যায় না। তো এম কে জাস্ট সাপোর্ট হিসাবে নিয়ে এসে দেখাচ্ছি, দেখ এটা হলো ভার্ব ওয়ান, এটা হলো ফাইনাইট ভার্ব, এখন আমি নন ফাইনাইট যা ইচ্ছা বসাইতে পারি। এইভাবে রাজনীতিগুলো আসলে চলে গ্রামারের মধ্যে। ওকে, আমাদের এখন যা বাকি আছে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। বাই নাম বল, পারফেক্ট কন্টিনিউয়াস না পি কন না? ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস P1 পিকন, তারপর P2 পিকন অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার কন PF পিকন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, শর্টকাটের নাম বললাম। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি বলতো? প্রেজেন্ট রূপ থাকবে, পারফেক্ট রূপ থাকবে, কন্টিনিউয়াস রূপ থাকবে, এবং সবচেয়ে মজার যেই ব্যাপারটা এটা হলো যে ফাইনাইট ভার্ব এটা থাকতে হবে। মহা যন্ত্রণা। তো আমি কি করব, প্রথমে দিলাম হলো আই, তারপরে কি দিলাম, আই না দিয়ে অন্য কিছু দিই, চলেন হি বা সি দিই, হি। তারপর হ্যাভ অথবা হ্যাস, হ্যাভ অথবা হ্যাস দিলাম, হি হ্যাভ অথবা হ্যাস। তাহলে এটা কি হলো, হি একটা সাবজেক্ট হলো, তারপরে এটা একটা মূল ভার্বের ভার্ব ওয়ান অর্থাৎ ফাইনাইট ভার্ব হয়ে গেল। ওকে, সাবজেক্টের পর হ্যাভ হ্যাস দিলাম, নাম কি এর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের পর কোন রূপ দরকার, পারফেক্ট রূপ দরকার। তারপর কোন রূপ দরকার, কন্টিনিউয়াস রূপ দরকার। বল, পারফেক্ট রূপ কি নন ফাইনাইট না, কন্টিনিউয়াস রূপ কি নন ফাইনাইট না? হ্যাঁ, তাহলে দুটো একত্রে লিখতে আমার কোনো সমস্যা আছে না। তো লেখো আই হ্যাভ হ্যাস, তারপর বি ভার্বের ভার্ব থ্রি রাখো, আই হ্যাভ বিন। তারপর কি লিখবা, তারপর লিখবা হলো আই হ্যাভ বিন, তারপর কন্টিনিউয়াস ফর্ম লিখবা ইটিং, EATIN। বিন কয় নাম্বার জিনিস, 3 নাম্বার। 3 নাম্বার মানে কি, নন ফাইনাইট ভার্ব। ইটিং কয় নাম্বার জিনিস, 4 নাম্বার। 4 নাম্বার মানে কি, NFV, নন ফাইনাইট ভার্ব। মেলে, মেলে। তারপর আই হ্যাভ ইটিং রাইস, তারপর সময় দাও ফর 3 hours বা সামথিং এরকম লাগাই দাও। এখন বলতে পারো ভাইয়া নন ফাইনাইট হিসেবে বিন কেন আনলেন, আপনার কি ইচ্ছা, ইচ্ছা করবে না নিয়ে আসবেন? না, তো কেন আনছেন? কেন আনছি বলো তো বাবা? বিনের বেস ফর্ম কি, বি। বাবা বলো তো প্রেজেন্ট ফর্ম কি, অ্যামিজার। বলো তো বাবা অ্যামিজার কোন টেন্সে ইউজ করা হয়, কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। তো বাবা নর্মাল কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার ইউজ করতেছো, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি অ্যামিজারের কোনো ফর্মই ইউজ করবা না, আবার বাক্যটাকে চলমানও বলবা। মামার বাড়ির আবদার পাইছো? না। সেই জন্য আমরা কি করলাম, পারফেক্ট কন্টিনিউয়াসে ওই যে বি ভার্বের অর্থাৎ ভার্ব ফ্রিটা, পারফেক্ট রূপটা, সেই রূপটা আমি একটা চিহ্নের মধ্যে রেখে দিলাম, কারণ এটা তো আমার লাগবে। কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার রাখছো, ফাইনাইটে রাখছো, আর দিকে ফাইনাইট আগে থেকে পেয়ে গেছো, হি একটা সাবজেক্ট, হ্যাভ এজ একটা ফাইনাইট ভার্ব, তাই বলে তুমি কন্টিনিউয়াসের কোনো চিহ্নই রাখবা না, আর আমরা মেনে নিব মামার বাড়ি আবদার। এই জন্য আমরা এখানে বিন নিয়ে চলে আসি, অর্থাৎ হি একটা, হি সাবজেক্ট, তারপর এটা হলো প্রেজেন্ট, তারপর বিন হলো পারফেক্ট, তারপর এটা হলো কন্টিনিউয়াস। তাহলে নন ফাইনাইট কয়টা, দুইটা। ফাইনাইট কয়টা, একটা। সমস্যা আছে না। নন ফাইনাইট 100টা থাকলে আমার কোনো সমস্যা নাই, ফাইনাইট নিয়ে আমার সবসময় বড় সমস্যা। ওকে, পাস্টের ক্ষেত্রে কি করতাম, জাস্ট হ্যাভ এজ এর পরিবর্তে বসিয়ে দিতাম কি, হ্যাড। তাহলে হ্যাড কয় নাম্বার ফর্ম হতো, 2 নাম্বার। কেন, সাবজেক্টের সবচেয়ে কাছের যে ভার্বটা সেটা আমাদের ফাইনাইট হয়, তাহলে হ্যাডকে আমি 2 নাম্বার বলতাম, অর্থাৎ ফাইনাইট ভার্ব বলতাম। শেষ। এটাই যদি আমি প্রেজেন্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতাম, ভাই কিচ্ছু না ভাই, এইরকম কিছু লিখতাম। কিরকম কিছু লিখতেন দেখান, দেখাইতে হবে, না দেখালে বিশ্বাস করবো না। এরকম দেখেন, হি লিখতাম, তারপরে তার শ্যাল বা উইল লিখতেই হতো, উইল বা শ্যাল ফিউচারের চিহ্ন, শ্যাল বা উইল। তারপর শ্যাল উইলের পর সারা জীবন বেস ফর্ম হয়, তাহলে হ্যাজ জীবনও হবে না, তারপর হ্যাভ হবে। হি শ্যাল বা উইল, তারপর হ্যাভ, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ বিন থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর যা যা থাকে সব থাকবে। এইভাবে আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতাম। সো প্রত্যেকটা স্ট্রাকচার কেমনে গঠন করবেন বলছি, প্রত্যেকটার মিনিং কি দিবেন বলছি, প্রত্যেকটা জন্মকুণ্ডলে দেখাই দিচ্ছি, ভার্ব কেমনে জন্মগ্রহণ করে, টেন্সের ইচ অ্যান্ড এভরিথিং, এখানে এম কেন হলো সেটা আমি বুঝাইছি। সো আশা করি এই স্ট্রাকচার গুলো জীবনে কখনো মুখস্থ করবেন না, এগুলো বুঝেন, ফিল করেন, ইটস হাই টাইম। কবে করবেন? এখন আপনি একটু ভাবেন যে ফার্স্ট টাইমে আপনার চান্স কেন মিস গেছিল, ফার্স্ট টাইমে আপনি এই জিনিসগুলো জানতেন না। আপনি কি বিশ্বাস করেন
যেই সকল স্টুডেন্ট গুলো টপ 100-র মধ্যে থাকে, প্রত্যেকটা স্টুডেন্ট ভার্সিটি পোলাপানদের জিজ্ঞাসা করেন, সব ওরা জানে। আমি যা যা বলতেছি ওরা সবকিছু জানে। 100 জনের মধ্যে 90 জন জানে, হ্যাঁ শিওর 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 শট একেবারে। কারণ আমাদের ইংলিশে ক্লাব আছে, চিটাং ভার্সিটি ইংলিশ ইংলিশ ক্লাব, আমাদের নিজেদের ফ্রেন্ডের মধ্যে আমরা দেখছি আমার চেয়ে অনেক এক্সপার্ট পোলাপান সেখানে আছে, বাট অনেকে বুঝাইতে পারে না, কথা বলতে পারে না, কথা বলতে তারা আসলে মানে এতটা অভ্যস্ত না। সো যারা টপ করবে তারা এগুলো অলরেডি জানে, জেনে বসে আছে। সাফিক্স প্রিফিক্স দিয়ে বাক্য গঠন করা হয়, এই জিনিস আমি জানছি ক্লাস 8-9-এ উঠে। বাট এই জিনিস দেখে ওমা ঢাকার মধ্যে যেই টপ স্কুল কলেজগুলো আছে সেখানে ওরা ক্লাস 4-5 থেকে এগুলো আগে থেকে পারে। অবাক যে একটা ওয়ার্ড, আপনারা হয়তো মনে করেন যে ওয়ার্ডের মিনিং গুলো মুখস্থ করতে হয়, তাই না? বাট আপনি কি এটা এটা তো আপনি কখনোই জানেন না যে একটা ওয়ার্ডের মিনিং যে হইছে। যেমন নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস মানে আমাদের পুষ্টিকর, এখানে ম্যাল নিউট্রিশিয়াস, ম্যাল, এই যে ম্যাল, ম্যাল ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড, এনিজেক নেগেটিভ ওয়ার্ড। এই ম্যাল ওয়ার্ড যার সাথেই বসবে ওই ওয়ার্ডগুলো নেগেটিভ বানাই ফেলবে। তো এইরকম কিছু ওয়ার্ডেরও অনেক সিক্রেট কোড আছে, এই সিক্রেট কোডের মাধ্যমে আপনি ওয়ার্ড বানাইতে পারবেন, যে কোনো ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডকে 3 বা 4টা পার্টে ভাগ করা যায়, স্লেবল নামে একটা জিনিস আছে। এই স্লেবলের যদি সিক্রেট কোড যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনি পৃথিবীর যে কোনো ওয়ার্ডের বাংলা মিনিং বানাইতে পারবেন, কোনো ব্যাপারই না। এইটা হয়তো আপনি আগে জানতেনই না, বাট এই জিনিসটা আমি জানছি ক্যাডেটের টাইমে, যখন 6 তখন থেকে এই জিনিসটা আমি জানছি। এখন এটা যদি আপনি না জানেন, আপনার ব্যর্থতা। এই জিনিসগুলো আপনি যারা টপ 100-তে থাকে ভার্সিটিতে তাদের যে জিজ্ঞাসা করেন সবাই জানে, এটা এদের কাছে অ্যাভেলেবল একটা ব্যাপার। সো নিজের যে ল্যাকিংটা, নিজের ল্যাকিংটাকে অ্যাকসেপ্ট করতে শেখেন, নিজের ল্যাকিংটাকে রেসপেক্ট করতে শেখেন। অন্য কারোর উপর দোষ চাপাই দেওয়া, এক্সকিউজ দেওয়া, এভাবে কখনো জীবনে উন্নতি করা সম্ভব না। এটাকে আমি হেট করি। এখন দেখেন ইনডিফিনিট টেন্স কেমনে বানাইতে হয় লিখছি, কন্টিনিউয়াস কেমনে বানাইতে হয়, এগুলো জাস্ট স্ট্রাকচার। আমি তো এগুলো এগুলো কি আছে এটাও আপনার জানার দরকার নাই। আমি যদি এই ক্লাসে স্লাইডও না দিতাম তাও ভালো হতো। আমি যা বলছি ততটুকু লিখবেন, মাশাল্লাহ, এগুলো সব বাদ দেন, এগুলো আপনার লেখার প্রয়োজন নেই, বাদ সব কাটেন, এগুলো একটাও লিখতে হবে না। জাস্ট আপনি কি করবেন, আমি আপনাকে যেমন স্ট্রাকচার ভেঙে ভেঙে বুঝাইলাম জন্মকুণ্ডলী, এটা প্লিজ আপনি লিখবেন। লিখে আর যাই করেন গ্রুপে সাবমিট করেন, নোটগুলো জমা দেন। আপনার নোট ঠিক আছে নাকি ভুল আছে আমি কিন্তু জানি না, যারা নোটটা চেক করে উনি কিন্তু আমার নিজের হাতে গড়া স্টুডেন্ট, দিনা আপু জাবিতে 17তম, প্রত্যেকটা ভার্সিটিতে চান্স প্রাপ্ত, একদম ট্রিপলেট, যতগুলো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে সবগুলাতেই। সো আমি যেভাবে চেক করি উনি ঠিক আমার একটা ডুপ্লিকেট জেরক্স কপি, ব্যাপারটা এরকম। সো একদম পারফেক্টলি জায়গায় জায়গায় আপনাকে চেক করে দেবে, কোনো চিন্তা করতে হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস কেমনে গঠন করে দেখেন, যা বলছি সব সেম 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 ভাবে গঠন করছে। পাস্ট ইনডিফিনিট কেমনে গঠন করে, পাস্ট কন্টিনিউয়াস কিভাবে গঠন করে, পারফেক্ট কিভাবে গঠন করে, পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে গঠন করে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট, এইগুলো সব শেষ ভাই। এইগুলো নিয়ে আর কিছু বলার নাই আমার। ভবিষ্যতে কখন কি হয় না হয় এগুলো সব কাটো। আমি তোমাকে যা যতটুক বলছি ভাই তুমি জাস্ট ততটুক মানে পড়বা, তাহলেই হবে, আর কিছু তোমার এখানে প্রয়োজন নেই। এই পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে গঠন করে থাকে। এখন কথা হলো যে আমরা আসলে ক্লাস কয়টা নিয়েছি দেখেন তো, মনে করে দেখেন তো। আমরা আপনাদের ক্লাস নিয়েছি হইলো, যদি আমি একটু চিন্তা করি, এই কলমটা আমি রাখি, এই কলম নিয়ে আমি বুঝাইতে পারবো না। ওকে, আমরা ফার্স্টে ক্লাস নিলাম হলো পার্সেস পিস, তারপর পার্সেস পিস আর নাউন একসাথে ছিল একটা ক্লাস। তারপরে দিলাম হলো আপনাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নিলাম। তারপর নিলাম হলো প্রোনাউন প্লাস প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ নিলাম, উল্টো পাল্টা হইতে পারে বাট এইভাবে নিছি। তারপরে ভার্বের ক্লাস নিলাম, আজকে টেন্সের ক্লাস নিলাম। তাহলে আজকে আমাদের ইংলিশে কততম ক্লাস? 1 2 3 4 5। ওকে, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনি 5টা ক্লাসের মধ্যে কতটুকু শিখতে পেরেছেন। আপনার নিজের হাতে আমি একটু নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এখন আপনারা আনমিউট করতে পারেন মাইক্রোফোন, কোনো সমস্যা নাই, আমার সাথে একটু রেসপন্স করেন। এই যে এটা বড় বাক্য, একটা বড় বাক্য আছে না, আই শ্যাল বা উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 3 আওয়ার্স, অথবা সিন্স নাইট, এটসেট্রা এটসেট্রা। এই সেন্টেন্সের একদম পোস্টমর্টম করব, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা ওয়ার্ডের যত রকম নামকরণ করা যায় আমি সব রকম নামকরণ এখানে করব। ওকে, আমরা গত 5টা ক্লাসে যা শিখছি, আজকের ক্লাস মিলে গত 4টা ক্লাসে যা শিখছি, এই শেখার উপর আমরা নামকরণটা করার চেষ্টা করবো, দেখি আমরা কতটুকু পারি। চলেন বলেন, এখানে আইকে আমি কি কি বলতে পারবো? আই কি কি বলবো? সাবজেক্ট, আর যত ভাঙা যায় সব। সাবজেক্ট বলতে পারতেছি ভার্বের আগে, ফাইন, খুব ভালো, সাবজেক্ট মানলাম। আর কি বলতে পারবো? এনিওয়ান? প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন বলে থামবেন? কোন প্রোনাউন বলেন, যত দূর ভাঙা যায়। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। ওকে, আর কিছু করা যায়? পার্সোনাল প্রোনাউন আর তো ভাঙা যায় না, আমি ভাঙার আর কোনো কিছু দেখতেছি না। আচ্ছা শেষ। ওকে, এবার আমরা ভার্ব ভাঙবো। ভার্ব আমরা 2 স্টেপে ভাঙবো। ফার্স্টে ফাইনাইট নন ফাইনাইট ভাঙবো, এটা শেষ করে আসার পর তারপর মেইন আর অক্সিলারি ভাঙবো। ঠিক আছে, তাহলে আমাদের বোঝার জন্য সহজ হবে। ওকে, 2 স্টেপ। ফার্স্টে আমরা ফাইনাইট আর নন ফাইনাইটে ভাঙা শুরু করি। বলেন, শুরুতে শ্যাল বা উইল, এটা কি আমি ভার্ব বলতে পারবো? না, কে বলতে পারবো না? এটা মডেল অক্সিলারি ভার্ব, কিন্তু আমরা
এখন অক্সিলারি আর মেইন নিয়ে ভাঙবো না, জাস্ট এইটা বলেন যে এটাকে আমি ফাইনাইট বলতে পারবো নাকি নন ফাইনাইট বলবো, নাকি কোনো কিছুই বলতে পারবো? ফাইনাইট ফাইনাইট ফাইনাইট, শ্যাল বা উইল ফাইনাইট। এতদিন ধরে তাল গাছ নিয়ে আলোচনা করার পর সকালে তাল গাছটা আমার, এমন কনসেপ্ট হয়ে গেল না? মডেল অক্সিলারি কি আমি কখনো ফাইনাইট আর নন ফাইনাইট বলতে পারি? আমি না বললাম শ্যাল বা উইল এগুলো মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব গুলো কি? মডেল অক্সিলারি ভার্ব গুলো একটা নিশ্চয়ক বা একটা চিহ্ন, যেটা কোন একটা বাক্য কোন টেন্সে হবে, প্রেজেন্ট হবে, ফিউচার হবে নাকি পাস্টে হবে, এই জিনিসটা নির্ধারণ করে থাকে। আই উইল ইট রাইস, আই উড ইট রাইস, আই ইট রাইস, এইভাবে না ভার্বের ক্লাসে 15 মিনিট ধরে এর উপর লেকচার দিলাম যে এটা কোনো দিন ফাইনাইট ভার্ব হইতে পারে না, এটা একটা চিহ্ন, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটা একটা নিশ্চয়ক। তো এখানে লেখেন হলো নিশ্চয়ক, নিশ্চয়ক। ওকে, এবার বলেন হ্যাপটা কি? ভার্বের কয় নাম্বার ফর্ম? ভার্বের কত নাম্বার? দ্রুত, 6টার মধ্যে কয় নাম্বার? বলেন ফার্স্ট। ভার্বের যে 6টা ফর্মটা আছে, হ্যাভ কত নাম্বার ফর্ম? Yeah, base. বেস। বেস ফ্রম ফুল ভার্বের 4 নম্বর 4 4 নাম্বার, নম্বর হ্যাভ 4 নাম্বার। 4 number তো টু হ্যাঁ, হয়। 4 এটা নাম্বার ইয়ার কি হ্যাভিং, বেস ফর্মের সাথে আইএনজি, এটা হলো 4 নাম্বার। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্লাসের উপরে B0। কেন? এটা হলো বেস ফর্ম, ভার্ব ফর্ম না। তো যদি বেস হ্যাঁ, ফর্ম ফাইনাইট বলতে পারবো? অবশ্যই মূল ভার্বের ফাইনাইট ভার্ব, কারণ বেস ফর্ম ভার্ব ওয়ান ভার্বটা একটা ফাইনাইট ভার্ব হয়। ওকে, এবার বলেন একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব পেয়ে গেছি সেন্টেন্সে, বাকি সবগুলো কি নন ফাইনাইট ভার্ব, বুঝাই যাচ্ছে। এখন বলেন বিন কয় নাম্বার রূপ ভার্বের? ভার্ব ফর বিন, না ভার্ব টু ভার্ব টু বিন। আল্লাহ রক্ষা করো এদের কেউ ধ্বংস থেকে। লিখিত বি হলো বিন ফ্রম, অ্যামিজার, এটা ভার্ব 3 ভাইয়া, ভার্ব 3। তারপর ওয়াজ ওয়ার, পাস্ট ফর্ম, তারপর বিন ভার্ব 3, তারপর বি ভার্বের সাথে আইএনজি, এটা হলো ভার্ব 4, তারপর টু বি হলো ভার্ব 5। এই যে 6টা রূপ, এখন পর্যন্ত এই রূপ মুখস্থ করেন নাই। আমি জানি না আপনারা কি করতেছেন, বাট পড়াশোনার অবস্থা খুবই খারাপ। গতবার যখন ব্যাচে এগুলো জিজ্ঞাসা করছিলাম, পোলাপানা একদম বারুদের মতো উত্তর দিচ্ছে, কারো কোনো কিছু কিন্তু ভুল হয়নি। ওকে, তো বিন দেখতেছি হলো মূল ভার্বের কত নাম্বার? ভার্ব 3। ভার্ব 3 মানে নন ফাইনাইট ভার্ব, লেখেন নিচে একটা নন ফাইনাইট ভার্ব। ওকে, এবার ইটিং ভার্বের কয় নাম্বার ফর্ম বলেন? 5 নাম্বার ফর্ম 5 নাম্বার ফর্ম। এটা না কোনো না 4 number form. 4 নাম্বার, প্রেজেন্ট 4 নাম্বার ফর্ম মানে নন ফাইনাইট ভার্ব, এনএফভি। নন ফাইনাইট ভার্ব মানে এটাকে আমি কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল, লেখেন পি পার্টিসিপল, পি পার্টিসিপল। আর বিনকে কি বলতে পারবো? পাস্ট পার্টিসিপল, লেখেন পাস্ট পার্টিসিপল, পাস্ট PRTICIPLE, পাস্ট পার্টিসিপল। ওকে, হ্যাভের নাম কি? বেস ফর্ম, লেখেন বেস ফর্ম। যত রকম যা লেখা যায় সবই তো আমরা লিখেছি, লিখি, সমস্যা কি? ওকে, এভাবে আমার এইটুকুনে কাজ করা শেষ। এবার চলে আসেন রাইস, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বে পরে আসতেছি। বলেন রাইসকে আমি কি কি বলতে পারবো, কোন কোন পার্ট বলতে পারবো রাইসকে? ফার্স্ট রাইসকে কি বলা যাবে? অবজেক্ট প্রথমত অবজেক্ট। ওকে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, এটা একটা অবজেক্ট। কি বা কাকে দ্বারা কোশ্চেনের উত্তর পাওয়া যায়? আর নাউন, কোন নাউন? নাউন কোন নাউন? নাউন, কোন নাউন? Noun. প্রপার ম্যাটেরিয়াল নাউন। নাউন প্রপার নাউন রাইস হয় কখনো? এটা কোনো কথা? না ম্যাটেরিয়াল নাউন হবে নির্দিষ্ট নাম, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আগের ক্লাসে কিন্তু গ্যাপ আছে, যিনি ভুল করতেছেন কোনো সমস্যা নাই। আর রেসপেক্ট, আমি এই জিনিসটাকে ভুলটাকে রেসপেক্ট করি, কিন্তু একবার ভুল করার পর সেকেন্ড দিন যদি ভুল করেন, এই জিনিসকে আমি কখনো রেসপেক্ট করি না। আপনি যত ভুল উত্তর দিবেন তত নতুন জিনিস শিখবেন, এই জিনিসগুলো আপনার মেমোরির মধ্যে গেঁথে যাবে। আই আই অ্যাকসেপ্ট ইট, আমার কোনো সমস্যা নেই। বাট যদি পরবর্তী ক্লাসের আগে নিজে এটা রিকভার করে না নেন, তাহলে এটা আপনার জীবনের বড় মিস্টেক। ভুল করার সমস্যা না, ভুল রিকভার না করা হলো সবচেয়ে বড় সমস্যা। ওকে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, এটা নিয়েও কোনো সমস্যা নাই। এখানে রাইস যেহেতু আমরা গুনতে পারি না, ছোট ছোট দানা, গুণা আমাদের জন্য সময় সাধ্য। বলছিলাম যে ভাই 10,000 পিস রাইস দাও, তো ক্লাসে এক্সপ্লেন করছিলাম জিনিসগুলো। ওকে, অবজেক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন, ফাইন। এবার ফর কি? সেন্টেন্সে দুটো পার্টকে যুক্ত করতেছে, যুক্ত করতেছে না? ফর যুক্ত করতেছে, বাদ দিলে মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা প্রিপোজিশন। এটা কোন প্রিপোজিশন? সিঙ্গেল প্রিপোজিশন। প্রিপোজিশনে আপনাকে আমি এখনো শিখাইনি, জাস্ট সিঙ্গেল প্রিপোজিশন হয় তাই লিখলাম আর কি। এবার 3 আওয়ার্স, বলেন আওয়ার্স কোন পার্সন স্পিচ? আওয়ার্স লাস্টে এস আছে, এস যুক্ত করে কোনো কিছুকে প্লুরাল করা গেলে তার নাম কি হয়? অনেকবার চিল্লাই চিল্লাই বলছিলাম ক্লাসে, এস যুক্ত করে তাকে কি, এস যুক্ত করে যদি কাকে প্লুরাল করা যায় তখন সেটা কোন নাউন হয়? কোন কমন? কমন নাউন নর্মাল কমন না, প্লুরাল কমন নাউন, পি কমন, প্লুরাল Plural common. কমন। কমন। একটা কমন plural নাউন noun। বলেন নাউনের আগের বার পৃথিবী উল্টাই গেলেও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে 3 একটা কি? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এখন কোন অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ
হ্যাঁ, কোন অ্যাডজেক্টিভ? নিউমেরাল। কিন্তু কোন নিউমেরাল? এটা একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝাচ্ছে, বাট কোন সংখ্যা বোঝাচ্ছে বলেন? অর্ডিনাল, কার্ডিনাল নাকি মাল্টিপ্লিকেটিভ? কোনটা? অর্ডিনাল। অর্ডিনাল হলো ওতে অর্ডার, অর্ডার মানে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো ছিল হলো অর্ডিনাল। কার্ডিনাল। বাকি ওয়ান টু Alcohol. হলো কার্ডিনাল, CARDINAL। তাহলে এটা একটা কার্ডিনাল অ্যাডজেক্টিভ। ওকে, তারপর এটা নিয়ে সেন্টেন্স শেষ হয়ে গেছে। যদি সিন্স দিয়ে শুরু করতেন তাহলে সিন্স কি হইতো? সিন্স হইতো আমাদের একটা প্রিপোজিশন। তারপর সিন্স প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড আছে, বলেন সেটা কি হয়? প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে কি হয় শিখাইছিলাম, আর দুটো ওয়ার্ড থাকলে কি হয় এটাও শিখেছিলাম। তাহলে এটা একটা নাউন। বলেন নাইট কোন নাউন? রাত গুনতে পারেন? নাইট এস যুক্ত করলে প্লুরাল হয়? হয়। এস যুক্ত করলে প্লুরাল হয়। 10টা রাত, 20 রাত, 3 রাত পর তোমার সাথে দেখা হবে, 3 দিন পর তোমার সাথে দেখা হবে, গোনা যায় ভাই। তাহলে এটা একটা কমন নাউন। কোন কমন? এস আছে না, এস কমন, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউন। প্লুরাল কেন? এস তো নাই, সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউন। ওকে, একটু আমরা শেষ করার পর এখন মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। ভাইয়া হ্যাঁ এটা বলেন। আওয়ার্সটা একটু বুঝাই দিন দরকার। আওয়ার্স, ওকে ফাইন। বলেন ঘন্টা। আওয়ার মানে কি? ঘন্টা। আর আওয়ার্স মানে কি? অনেকগুলা ঘন্টা। ব্যাপারটা কি এরকম না? এখন বলেন ঘন্টা কি আপনি গুনতে পারেন? হ্যাঁ। কয় ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, এইভাবে তো আপনি গুনতে পারেন। গুনতে পারেন না? হ্যাঁ। তো আওয়ার মানে ঘন্টা, আওয়ার্স মানে হলো অনেকগুলা ঘন্টা। ঘন্টা যুগ কি গোনা যায়? হ্যাঁ গোনা যায়। একমাত্র একটা নাউনকে এস যুক্ত করে প্লুরাল বানানো যায়, সেটা কোন নাউন? কমন নাউন। কমন নাউনের সাথে এস যুক্ত করে তাকে প্লুরাল বানানো যায়। আমরা বলছিলাম ফর দ্য ডেফিনেশন অফ প্লুরাল, কোনো কিছুর সাথে এস যুক্ত করে যদি একটা থেকে অনেকগুলো বানানো যায় তখন তাকে প্লুরাল নাউন বলা হয়। আওয়ার মানে ঘন্টা, সেখান থেকে আওয়ার্স, অনেকগুলা ঘন্টা। জিনিসটা আপনি গুনতে পারতেছেন, তাই এগুলোকে আমি বলতেছিলাম যে প্লুরাল কমন নাউন। একদম যে আমরা নাউনের ক্লাস নিয়েছিলাম, সেই নাউনের ক্লাসের বেসিক কনসেপ্ট থেকে আমি কথা বলতেছি। ওই ক্লাসটা যদি মিস করে থাকেন একটু মিলাই নিবেন, বা খাতায় যদি নোট করা থাকে দেখে নিবেন, আপনার খাতায় এগুলো লেখা আছে। এই আর কি। তো একটু করার পর এবার আমরা যদি চলে আসি মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের, বলেন এখানে মেইন ভার্ব কোনটা এই সেন্টেন্সে? কোনটা মেইন ভার্ব? কোনটা Eating. মুখ্য কাজ? কোনটা? ইটিং। ওকে ফাইন, ইটিং ইটিং। এটা হলো মেইন ভার্ব। ফাইন, তাও ভুল করেন নাই, ভালো। ওকে, এখানে অক্সিলারি কোনটা? বাকি সব অক্সিলারি, মেইন বাদে যা থাকে সবই তো অক্সিলারি, তাই না? এই Have তিনটাই অক্সিলারি। been. ওকে, এই তিনটাই অক্সিলারি। Have been. and should এখন কোনটা কোন be. অক্সিলারি বলেন? হ্যাভ বিনটা কোন অক্সিলারি? এটা হলো প্রাইমারি অক্সিলারি, ভুলে গেছেন। অক্সিলারি দুই প্রকার ছিল, প্রাইমারি আর মডাল। এটা হলো প্রাইমারি অক্সিলারি। ওকে, তাহলে বলেন উইল আর শ্যাল কোন অক্সিলারি? লিখে গেছে, মডেল। মডাল অক্সিলারি। সো এই হলো আপনার পুরো সেন্টেন্সের পোস্টমর্টেম। আপনি যদি এভাবে কোনো বাক্যকে পোস্টমর্টেম করতে পারেন, একমাত্র তখনই বলতে পারবেন যে আপনি ইংলিশে ইংলিশে মোটামুটি 5% পারেন। 5%, 100%-এর মধ্যে আপনি কেবল 5% শিখছেন যদি যে কোনো বাক্যকে এরকম পোস্টমর্টেম করতে পারেন। সো এটাই হলো ইংলিশের সৌন্দর্য। আর বাকি 95% কিভাবে? প্র্যাকটিস করতে করতে শিখতে হয়। ইংলিশ এমন একটা জিনিস, এমন একটা কালা, যে এটা আসলে আপনার, আমি আপনাকে যতই ধরে শেখাই, আপনি যদি নিজে থেকে একটু বই নিয়ে না বসেন, নিজে থেকে রাতের বেলা ঘুমানোর আগে একটু না ভাবেন যে ভাইয়া তো ওটা শিখাইছিল, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, এইভাবে যদি চিন্তা না করেন, এটা আপনি কখনো এক্সপার্ট হয়ে উঠতে পারবেন না। হয়তো বা 100-র মধ্যে 99 মার্ক পাবেন, পাতেই পারেন, কারণ যতটুকু শিখেছে এতটুকু অ্যাডমিশনে আসে না, পেতেই পারেন, খুবই স্বাভাবিক। বাট এক্সপার্ট কখনো হইতে পারবেন না। এক্সপার্ট হওয়ার জন্য নিজের বসতে হবে, নিজের বসার জন্য থিঙ্কিং করতে হবে। আমি যখন আইবিএ প্রিপারেশন নিতাম, ঢাকা ভার্সিটি আইবিএ, আমি যখন রাস্তাতে হাঁটি তখন আমি ভাবতাম ওই ওই অঙ্কর ম্যাথের উত্তরটা কেন মিললো না। ওই ম্যাথ নিয়ে আমি চিন্তা করতাম, অটোমেটিক্যালি মাথায় উত্তর চলে আসতো। হাঁটার টাইমে আমি ভাবতাম এই ভোকাব যে পড়লাম ভুলে কেন গেছি। যখন ভুলে গেছি তখনই চোখ খুলে একবার দেখে নিতাম, ওটা আমি আর জীবনেও ভুলতাম না। মানে আমার লাইফের যে 24টা ঘন্টা আছে, ঘুমের মধ্যেও ব্যাপারটা মনে হয় পড়তাম। ঘুমের মধ্যে আমার মাথা ব্যথা হতো, প্রচুর মাথা ব্যথা। কেন? ঘুমের মধ্যে একটা বইয়ের পৃষ্ঠা যেই আমি ভোকাব গুলো পড়ছি সেগুলো চোখের সামনে এসে ব্লার হয়ে গেছে, আমার আর মনে পড়তেছে না। প্রচুর মাথা ব্যথা, সকালবেলা ওটা মাথা ব্যথা এরকমও হইতো। সো নিজের স্বপ্নর পিছে পারলে 24টা ঘন্টায় দিয়ে দেন। উপায় নাই তো, 2-3টা মাস দিতে পারবেন না? একটু যদি না করতে পারেন, সামনে তো বিসিএস। বিসিএস এ তো আবার কোটার জন্য প্রায় আমাদের 256টা সিট খেয়ে ফেলছে। আমাদের জন্য সিট আছে মাত্র 228টা। 4 লাখ পরীক্ষা দিবে, 228টা সিট। 228টা সিটের জন্য ফাইট করা, রাতের পর রাত পড়া, যদি আপনার অভিজ্ঞতা না থাকে, বিসিএস আপনাকে দিয়ে সম্ভব? সম্ভব না। এটা বলতে পারেন ভাইয়া আপনি এত বড় কথা বলেন সম্ভব না। হার্ডওয়ার্ক সবকিছুর প্রমাণ দেয়। আপনি হার্ডওয়ার্ক করবেন না, আপনি ভাববেন আপনি সবকিছু পাবেন, তাহলে তো কখনো হবে না, তাই না? হার্ডওয়ার্ক করেন, ভালো কিছু হবে। মাত্র 45টা ক্লাস, কষ্ট হইলেও 45টা বাকি ক্লাস হবে করেন। না কোটাটা কোটা বাদ দেয়নি, কোটা এখনো আছেই। সো যেহেতু কোটা আছে, বাদ এখন দিবে না। অনেক বেশি কমপ্লেক্স, বাদ দেবে না। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে এটা বাদ দিবে না। এখন ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তাহলে হইতে পারে।
আশাদিক, কারণ আমাদের টার্গেট যারা আমরা আছি, আমাদের টার্গেট হলো বিসিএস এ টপ করা, ফার্স্ট প্লেস বা সেকেন্ড প্লেস বা থার্ড প্লেস। সো আমার জন্য 226টা সিট আছেই। আমার টার্গেট হলো 1 আর 2 আর 3-এর মধ্যে, আগে থেকেই মোটামুটি সবারই আমাদের টার্গেট ছিল, যারা আমরা পাবলিকে মানে আমরা মোটামুটি একটা গ্রুপ আছি তাদের আর কি। সো আমার 226টা অনেক সিট। যদি বলতো যে সিট মাত্র একটা, তাহলে আমার জন্য রিস্ক প্রজেক্ট ছিল যে সিট তো একটা, এখন একটা যদি কোটার মধ্যে চলে যায় আমি তো ঝামেলায় পড়বো। ওটা আমার কাছে অনেক সিট আছে, না সমস্যা নাই, দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত, সমস্যা নাই। ওকে, একটু হলো ব্যাপার, আপনি রিটেনে যখন যাবেন বিসিএস এ, এই জিনিসগুলো আপনার খুবই কাজে লাগে। রিটেনের টাইমে এইভাবে যদি আপনি সঠিক না লেখেন, ভুলভাল করলে কিন্তু সমস্যা, কারণ একটা খাতা একদিন ধরে চেক দিয়ে দেখা হয়, এখানে আন্দাজে কোনো কিছু লেখা যাবে না। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। আর রেকর্ডটা দিয়ে দিব, পড়াশোনা করেন। আর কালকেও ক্লাস নেওয়া হবে 17 তারিখে, শুধু আগের দিনটা ক্লাস নেবো না, ঈদের দিন নেবো না, ঈদের পরের দিন নেবো না, বাকি টাইম চলতে থাকবে। এইটা নিজের জন্য দেন, আগামী 4টা বছর অন্তত শান্তিতে থাকবেন। 4 বছর পর আবার চাকরি নিয়ে ঝামেলা শুরু হবে, বাট 4টা বছর ট্রুলি আপনি যদি পাবলিকে না পড়েন, আপনার জীবনের হাফ সৌন্দর্যটা আপনি দেখলেন না। আমি এখানে কোনো ভার্সিটিকে আমি ডাউনগ্রেড করতেছি না, বাট এটা আসলে দিন শেষে সত্য কথা। আপনি হাফ ম্যাচিউরনেস বাড়লো না যদি পাবলিকে না পড়লেন, এরকম একটা ব্যাপার। বাট অন্য কোনো জায়গায় খারাপ এমন কোনো কিছু না। আপনার হাতে সুযোগ আছে, হার্ড ওয়ার্ক করেন, চান্স পান, শেষ। ঠিক আছে, আমরা রেকর্ডটা ক্লোজ করতেছি। ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।